আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমাদের জীবের পরিবেশ অধ্যায় নাম্বার 13 এর একটা খুবই গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ একটা লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বটা খুবই স্পেশাল। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এই যে জীববিজ্ঞান বইয়ের 13 নাম্বার অধ্যায় অর্থাৎ জীবের পরিবেশ, যেই অধ্যায়টা নিয়ে তোমাদের মাঝে এত কনফিউশন যে ভাইয়া খাদ্য জাল, খাদ্য শিকল, বাস্তুতন্ত্র, ঠিক আছে, একজন একজনের উপর আন্তনির্ভরশীল, ভুগিচুগি অনেক কথাবার্তা আছে, ঠিক আছে। এই অধ্যায়টা খুবই ভেজাইল একটা অধ্যায়, অনেকের কাছে মনে হয়, বাট এই অধ্যায় থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরীক্ষার হলে গিয়ে দেখবা ঠাস করে হচ্ছে এরকম একটা প্রশ্ন চলে আসছে, ঠিক আছে। এবং সেই প্রশ্নগুলো আমরা যদি অ্যানালাইসিস করি, বিগত বছরের প্রশ্নগুলো আমরা যদি অ্যানালাইসিস করি, এটা হচ্ছে কুমিল্লা বোর্ডের 2025 সালের প্রশ্ন। শুধু এটা না, আরও অনেকগুলো প্রশ্ন আমি তোমাদের জন্য রেডি করে রাখছি। জাস্ট প্রশ্নগুলোর উদ্দীপকগুলো খেয়াল করো, উদ্দীপক খেয়াল করলেই তুমি কিন্তু কমন সেন্স খাটাইলেই বুঝতে পারবা যে এই যে জীবের পরিবেশ, যে অধ্যায়টা আমি চিন্তা করতেছিলাম যে বাদ দিব, পড়বো না, ঠিক আছে, সেই অধ্যায়ে সবগুলো টপিক কিন্তু পড়তে হবে না, সবগুলো টপিক কিন্তু আমাদের জন্য মানে সিকিউর জন্য ইম্পর্টেন্ট না। ঘুরে ফিরে কিন্তু একটা বা দুইটা টপিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসতেছে, ঠিক আছে। উদ্দীপকটা খেয়াল করলে দেখবা যে কি দেওয়া আছে, এরকম একটা খাদ্য শিকল দেওয়া আছে, এগুলাকে বলা হয় খাদ্য শিকল। এই যে দেখো এরো চিহ্ন দিয়ে ফ্লো চার্টের মতো যেগুলো দেওয়া আছে সেগুলাকেই বলা হয় খাদ্য শিকল। খাদ্য শিকল সম্পর্কে আজকে একদম বেসিক থেকে পড়াবো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। যদি ধরো এই টপিকগুলো তুমি আগে কোনো সময় পড়ো নাই, তারপরও আজকের ক্লাসটা দেখলেই একটা সৃজনশীল আনসার করার মতো প্রিপারেশন ডেফিনেটলি তোমার হচ্ছে ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে, ঠিক আছে। সো দেখো এরকম একটা খাদ্য শিকল দিয়ে দিবে, খাদ্য শিকল দিয়ে বলবে যে হচ্ছে অমুক নাম্বার খাদ্য শিকলটা ব্যাখ্যা করো, ঠিক আছে। এবং ঘ নাম্বার গিয়ে বলবে অমুক খাদ্য শিকলে যদি এইরকম একটা উপাদান, ধরো এই যে উপাদানটা আছে, ঠিক আছে, উপাদান যেটা আছে ছোট মাছ, এটার সংখ্যা যদি কমে যায় কিংবা বেড়ে যায়, ঠিক আছে, তাহলে ওভারঅল এই খাদ্য শিকলে কি প্রভাব পড়বে, ঠিক আছে। মানে খুবই বাচ্চা লেভেলের কনসেপ্ট, যেগুলা আজকের ক্লাসটা দেখলেই তুমি মোটামুটি একদম মানে হাসবা নিজের প্রতি যে এই জিনিসগুলো আমি বাদ দিব, চিন্তা করছিলাম, ঠিক আছে, এত সহজ জিনিসপাতি। এরপর দেখো প্রত্যেকটা বছর এটা দিনাজপুর বোর্ডে 2025 সালের একটা প্রশ্ন, এখানেও ঘুরে ফিরে হচ্ছে একটা খাদ্য শিকল দেওয়া আছে এবং সেই খাদ্য শিকলের কথাটা বলা হয়েছে যে এটা থেকে এটার সাথে আরো কয়েকটা খাদ্য শিকল যোগ করে এখানে একটা খাদ্য জাল তৈরি করো। খাদ্য জালও আজকে পড়াই দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এবং এর পাশাপাশি দেখো ওই যে আগের মতোই প্রশ্ন, ঠিক আছে, ওই যে দেখো খাদ্য শিকলে কিন্তু দেওয়া আছে। এবং এখানে গিয়ে আরেকটা নতুন প্রশ্ন আসছে যে এই খাদ্য শিকলে পুষ্টির প্রবাহ ব্যাখ্যা করো। সো আজকের ক্লাসটা দেখলে এই যে জীবের পরিবেশ অধ্যায়, সেই জীবের পরিবেশ অধ্যায় থেকে প্রত্যেক বছর যেই টপিকগুলোতে প্রশ্ন আসতেছে, খাদ্য শিকল, খাদ্য জাল, খাদ্য শিকলে হচ্ছে পুষ্টির প্রবাহ, শক্তির প্রবাহ, এগুলো সব কিছু একদম জিরো বেসিকও যদি তোমার থাকে, তারপর হচ্ছে আজকে ক্লাসে দেখলেই একদম একটা সৃজনশীল আনসার করার মতো প্রিপারেশন তোমার হয়ে যাবে, ঠিক আছে। শুধু কি সৃজনশীল না ভাইয়া, না, বায়োলজির ক্লাস মানে স্পেশাল। আজকের ক্লাসে আমি তোমাদের এই যে টপিক আছে সেই টপিক থেকে এমসিকিউ পর্যন্ত কি আসে, ঠিক আছে, এমসিকিউ পর্যন্ত কি আসে সেই কোশ্চেন প্যাটার্নও তোমাদেরকে দেখাই দিব। জাস্ট হচ্ছে মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা দেখতে থাকো। এবং এর পাশাপাশি বাস্তুতন্ত্রে পুষ্টির প্রবাহ, শক্তির প্রবাহ, এই যে টপিকগুলো যেগুলো তোমাদের কাছে কঠিন লাগে, কেন কঠিন লাগে? কারণ বইতে হচ্ছে এরকম প্যারা আকারে লেখা আছে। প্যারা আকারে কোনো কিছু দেখলেই আমাদের ব্রেন হচ্ছে অটোমেটিক্যালি কনফিউজ হয়ে যায় যে এর ভিতরে আসলে ইনফরমেশন কোথায় আছে, কোনটা আমি মনে রাখবো, কি বুঝবো না বুঝবো, আমাদের হচ্ছে একটা পেস লেগে যায়। কিন্তু ভাইয়া হচ্ছে আজকে একটা অসাধারণ কাজ করব, সেই জিনিসটা হচ্ছে এই যে পুষ্টি প্রবাহ, শক্তি প্রবাহ, দুইটা টপিকই আমি একটা মাত্র হচ্ছে ফ্লোচার্ট দেখাবো যে এটা থেকে এটা হয়, এটা থেকে এটা হয়। তুমি জাস্ট হচ্ছে আজকের ক্লাসের এই অংশটা দেখলেই হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাবা, ঠিক আছে। এবং নিজের ভাষাতে পরীক্ষাতে একদম ফাটায় লিখতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রমিস। সো চলো আমরা হচ্ছে আজকের ক্লাসের প্রথম যে টপিক, ঠিক আছে, খাদ্য শিকল, খাদ্য জাল, এগুলা সম্পর্কে জানা শুরু করি। কিন্তু এগুলা জানতে হইলে ভাইয়া আমাদের আরেকটা কনসেপ্ট জানা লাগবে, মানে এগুলা জানার আগেই হচ্ছে আমাদের একটা কনসেপ্ট জানা লাগবে, সেই জিনিসটা হচ্ছে বাস্তুতন্ত্র কিংবা ইকোসিস্টেম বলতে আসলে কি বোঝায়। চলো আমরা সেই জিনিসটা ফার্স্টে জানার চেষ্টা করি একটা 3D অ্যানিমেশন দেখার মাধ্যমে। এই যে খেয়াল করে দেখো এখানে কত রকমের জীব আমরা দেখতে পারতেছি বা কত রকমের প্রাণী আমরা দেখতে পারতেছি। দুনিয়াতে কিন্তু প্রাণী, উদ্ভিদ এগুলোর কিন্তু অভাব নাই আল্লাহর দুনিয়াতে। মানে বলা হয় যে প্রায় 4 লাখের মতো উদ্ভিদ প্রজাতি, 13 লাখের মতো প্রাণী প্রজাতি আছে। এত লাখ কোটি জাতের হচ্ছে প্রাণী, উদ্ভিদ এগুলো আছে। এগুলো কিন্তু পরস্পরের উপর একটা নির্দিষ্ট পরিবেশ যদি আমরা চিন্তা করি, একটা ধরো বাংলাদেশের কথা আমরা চিন্তা করলাম বা ধরো হচ্ছে সুন্দরবনের কথা চিন্তা করলাম, একটা নির্দিষ্ট পরিবেশে কিন্তু এরকম নানান রকমের জীব অবস্থান করে এবং সেই জীবগুলা কিন্তু একটা আরেকটার উপর নির্ভরশীল।
নির্ভরশীল, কোনোটা কিন্তু একা একা চলতে পারে না। কোনো একটা প্রাণী বা কোনো একটা উদ্ভিদ কিন্তু একা একা চলতে পারে না, তারা কিন্তু পরস্পরের উপর নির্ভরশীল। এই যে এরোগুলো দেওয়া হয়েছে, এই এরো দিয়ে হচ্ছে আসলে তাদের মাঝে যে সম্পর্ক আছে, যে রিলেশন আছে, সেই জিনিসটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, একজন আরেকজনের উপর কিভাবে নির্ভরশীল ভালো করে খেয়াল করে দেখো। এই যে ঘাসলতা পাতা, সেই ঘাসলতা পাতা খাইতেছে হচ্ছে ইঁদুরে, ঠিক আছে, সেই ইঁদুরকে আবার খেয়ে ফেলতেছে চিল কিংবা ঈগল। আবার এখানে যদি ভালো করে খেয়াল করো, এই যে ঘাসলতা পাতা, সেই ঘাসলতা পাতারে খাইতেছে হচ্ছে ঘাসফড়িং, সেই ঘাসফড়িংকে মুরগিও খাইতে পারে, আবার সেই ঘাসফড়িংকে টিকটিকিও খাইতে পারে। ঠিক আছে, আবার সেই যে টিকটিকি, সেটাকে আবার হচ্ছে শিয়াল খাইতেছে। শিয়াল কিন্তু শুধু টিকটিকি খায় না, এর পাশাপাশি সে কিন্তু মাঝে মাঝে খরগোশকেও খেয়ে ফেলে, সে কিন্তু মাঝে মাঝে মুরগিকেও খেয়ে ফেলে। অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারতেছি এটা হচ্ছে এমন একটা ব্যবস্থা যেই ব্যবস্থাতে অনেক জাতের জীব আছে, এবং যেই জীবগুলা পরস্পরের উপর ইন্টার রিলেটেড কিংবা আন্তঃনির্ভরশীল, একজন একজনের সাথে সম্পর্কিত। এবং এরকম আমরা ভালো করে মনে রাখবো যে এরকম আন্তঃনির্ভরশীল নানান রকম যে জীব আছে, সেগুলাকে নিয়ে যে সমাজ ব্যবস্থাটা গঠিত হয়, সেই সমাজটাকে বলা হয় বাস্তুতন্ত্র কিংবা ইকোসিস্টেম। তাহলে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলতে কি বোঝায়? বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলতে আর কিছুই না, একটা সমাজকে বোঝায়। কিসের সমাজ? জীবদের সমাজ। কিরকম জীব? যেই জীবগুলা পরস্পরের সাথে আন্তঃনির্ভরশীল, একজন একজনের সাথে সম্পর্কিত হইতে হবে। ধরো বাংলাদেশের একটা মানুষ আর হচ্ছে অস্ট্রেলিয়ার একটা ক্যাঙ্গারু, এদের মাঝে কি আন্তঃসম্পর্ক আছে? না, এরা কিন্তু দুইটা ভিন্ন পরিবেশ অবস্থিত। কিন্তু বাংলাদেশের কোনো একটা গ্রামে এরকমটা চিন্তা করা যায় যে হচ্ছে কিছু মানুষ আছে, সে মানুষের সাথে হচ্ছে কিছু গরু ছাগল হাঁস মুরগি আছে, এবং এর পাশাপাশি হচ্ছে পুকুরে কিছু মাছ আছে। সো এদের নিয়ে কিন্তু আবার হচ্ছে একটা বাস্তুতন্ত্র গঠিত। এরকম আন্তঃনির্ভরশীল এবং আন্তঃসম্পর্কিত যে বিভিন্ন জীবদের নিয়ে যে সমাজ ব্যবস্থা, সেই জিনিসটাকে বলা হয় বাস্তুতন্ত্র কিংবা ইকোসিস্টেম। ঠিক আছে, সো বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম আশা করি হচ্ছে বুঝে গেছো। এখন এখানে যদি ভালো করে খেয়াল করো তুমি, কে যে আসলে কারে খাইতেছে সেই জিনিসটা কিন্তু এরকম মানে হিজিবিজি হয়ে গেছে, এটা বোঝা যায় না। সো এটা ক্লিয়ারলি বোঝার জন্য হচ্ছে আমরা ফার্স্টেই যেই জিনিসটা জানার চেষ্টা করব, সেটা হচ্ছে খাদ্য শিকল হচ্ছে আরো সিম্পলিফাইড, আরো সহজ জিনিসটা কিরকম, যে এখানে একটা মাত্র শিকল বা একটা মাত্র চেইনে আমরা ফুল জিনিসটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, ভালো করে খেয়াল করে দেখো, এখানে যে গাছ আছে, সেই গাছের মাঝে কি আছে? পাতা আছে। সেই পাতাতে কি আছে? ক্লোরোফিল আছে। ঠিক আছে, সো ক্লোরোফিলের উপস্থিতিতে এই পাতাতে কি তৈরি হয়? এই গাছ হচ্ছে নিজের খাবার নিজে তৈরি করে সালোক সংশ্লেষণের মাধ্যমে। সো সে সালোক সংশ্লেষণের মাধ্যমে বিভিন্ন খাবার উৎপন্ন করতেছে। সে হচ্ছে উৎপন্ন করতেছে। যেহেতু সে খাবার উৎপন্ন করে, সেই জন্য তাকে বলা হয় হচ্ছে উৎপাদক। তাকে কি বলা হয়? উৎপাদক বলা হয়। সেটাকে আমরা কি বলবো? উৎপাদক কিংবা প্রডিউসার বলবো। এই প্রডিউসার বলতে হচ্ছে নাটক সিনেমার প্রডিউসারকে চিন্তা করলে হবে না, এটাকে চিন্তা করতে হবে যে কিনা খাবার উৎপাদন করে, যে কিনা কিরকম হবে? স্বভোজী, নিজের খাবার নিজে তৈরি করতে পারে। সো সে হচ্ছে স্বভোজী, কিংবা ইংলিশে বলতে হবে অটোট্রফ। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে এই যে একটা চেইন, সেই চেইনের মাঝে সর্বপ্রথম যে সদস্য আছে, সেই সদস্য কি তৈরি করে? খাবার তৈরি করে। কার উপস্থিতিতে? সূর্যালোকের উপস্থিতিতে নিজের খাবার নিজে তৈরি করতেছে, সেই জন্য তাকে বলা হচ্ছে উৎপাদক কিংবা স্বভোজী। দেখা যায় যে এই যে গাছ আছে, ঠিক আছে, সেই গাছের যে লতা পাতা আছে বা যে পাতা আছে, সেই জিনিসটাকে নানান রকমের পোকামাকড় খাইতেছে। সর্বপ্রথম কিছু না কিছু পোকামাকড় খাইতেছে। সো পোকামাকড় সেই জিনিসটা কাকে খাইতেছে? সে কিন্তু হচ্ছে গাছের লতা পাতাকে খাইতেছে বা উৎপাদককে খাইতেছে। সো উৎপাদককে যে কিনা খাদ্য হিসেবে গ্রহণ করে, তাকে বলা হয় প্রথম শ্রেণীর খাদক। তাকে কি বলা হয়? প্রথম শ্রেণীর খাদক। সেই যে প্রথম শ্রেণীর খাদক, দেখা যাবে যে সেই প্রথম শ্রেণীর খাদককে আবার অন্য আরেকটা সদস্য হচ্ছে খেয়ে ফেলতেছে, তাহলে প্রথম শ্রেণীর খাদককে যেই সদস্যটা গ্রহণ করে খাদ্য হিসেবে, তাকে বলা হবে দ্বিতীয় শ্রেণীর খাদক। ঠিক আছে, দ্বিতীয় শ্রেণীর খাদকেই কি শেষ? আনসার হচ্ছে না। এখানে কি অপেক্ষা করতেছে হচ্ছে ঈগল কিংবা চিল। ঠিক আছে, যেটাই বলো না কেন, সেই জিনিসটা কিন্তু এই ছোট পাখিকে কিন্তু খেয়ে ফেলতে পারে। ঠিক আছে, সো সে যেহেতু হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদ্যকে খায়, কাজেই আমরা তাকে বলবো হচ্ছে সে হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক। এবং আরেকটা জিনিস মনে রাখবা, যে এরকম একটা শিকল যদি চিন্তা করা হয়, যেখানে কিনা এই তৃতীয় শ্রেণীর খাদকই শেষ, মানে তাকে আর কেউ খাইতে পারে না, সে হচ্ছে এমনিতেই মারা যায়। ঠিক আছে, তাকে আর কেউ খাইতে পারে না, তখন তাকে বলা হবে হচ্ছে সর্বোচ্চ খাদক। তাকে কি বলা হবে? সর্বোচ্চ খাদক। সে হচ্ছে একদম সুপ্রিম, সে সবার উপরে আছে। ঠিক আছে, সো তাকে কি বলা হবে? তাকে বলা হবে সর্বোচ্চ খাদক। তাহলে এখানে দেখো, ভালো করে খেয়াল করো,
যে এই যে ঘাস লতাপাতা, সে ঘাস লতাপাতাকে এই পোকাটা কেন খাইছিল, কি এমন ঠেকা পড়ছে? কারণ হচ্ছে ঘাস লতাপাতাতে খাদ্য শক্তি আছে, খাদ্য শক্তি আছে। সেই খাদ্য শক্তিটা কে গ্রহণ করছে? পোকামাকড় গ্রহণ করছে। সেই পোকামাকড়কে আবার হচ্ছে ছোট পাখি কেন খাইতে গেছে? ঠিক আছে, কি এমন ঠেকা পড়ছে? ওই যে সেম লজিক, সেই পোকামাকড়ের ভিতরেও পুষ্টি উপাদান আছে বা খাদ্যদ্রব্য আছে, খাদ্য শক্তি আছে। সেই খাদ্য শক্তি কিন্তু হচ্ছে এই পাখি গ্রহণ করছে। সেই পাখিকে আবার যদি হচ্ছে আমি বলি যে কেন হচ্ছে ঈগল খাইছে, এর কারণটাও সেম। কারণ এই পাখির ভিতরে হচ্ছে খাদ্য শক্তি আছে, সেই খাদ্য শক্তিকে হচ্ছে কে গ্রহণ করছে? এই ঈগলটা কিন্তু গ্রহণ করছে। কাজেই এখান থেকে কিন্তু আমরা হচ্ছে খাদ্য শিকল কিংবা খাদ্য শৃঙ্খল অথবা ফুড চেইন, এই যে দেখো এটা একটা চেইনের মতো স্ট্রাকচার না? চেইনের মতো কিন্তু স্ট্রাকচার। সো সেটার সংজ্ঞা কিন্তু আমরা এখান থেকে দিতে পারি। কি বলবো আমরা? খাদ্য শক্তি। খাদ্য শক্তি যখন উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন খাদকের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন সেই প্রবাহটাকেই বলা হয় খাদ্য শিকল কিংবা খাদ্য শৃঙ্খল। খাদ্য শিকল, এটা যেহেতু শিকলের মতো একটা স্ট্রাকচার, শিকলের মতো একটা স্ট্রাকচার, সেই জন্য এটাকে বলা হচ্ছে খাদ্য শিকল, অথবা খাদ্য শৃঙ্খলও অনেক সময় বলা হয়। কি বলা হয়? খাদ্য শৃঙ্খল বলা হয়, অথবা ইংলিশে বলতে হয় ফুড চেইন। এটা কি বলতে হয়? ফুড চেইন বলতে হয়। তো আশা করি আমরা এই যে প্রথম যে কাজ আমাদের আজকের ক্লাসের, যে খাদ্য শিকল, খাদ্য শৃঙ্খল এগুলো ক্লিয়ার করা, সেগুলো একদম বসের মতো ইনশাল্লাহ ক্লিয়ার করতে পারছি। ঠিক আছে, এখন যখন হচ্ছে মেইন বইয়ের মাঝে এই অংশগুলো পড়তে যাবা, ঠিক আছে, দেখো মেইন বইয়ের মাঝে কিন্তু এই কথাগুলাই, এই যে এতক্ষণ যেটা পড়াইছি সেটা কিন্তু বলা আছে, যখন খাদ্য শক্তি উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদকদের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন সেই প্রবাহকে একসাথে বলা হয় খাদ্য শিকল কিংবা খাদ্য শৃঙ্খল। খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল দিয়ে আমাদের লাভটা কি? লাভ হচ্ছে আমরা বুঝতে পারি যে খাদ্য শক্তিটা কিভাবে প্রবাহিত হচ্ছে, খাদ্য যে শক্তিটা আছে সেই শক্তিটা কিভাবে প্রবাহিত হচ্ছে। দেখো এখানে একটা সুন্দর একটা খাদ্য শিকলের উদাহরণ দেওয়া আছে। ঠিক আছে, এই খাদ্য শিকলের উদাহরণটা অবশ্যই চেষ্টা করবো একটু মুখস্থ করে ফেলতে। ঠিক আছে, এটা চেষ্টা করবো একটু মুখস্থ করে ফেলতে, কারণ অনেক সময় হচ্ছে পরীক্ষাতে বলতে পারে যে দুইটা হচ্ছে খাদ্য শিকলের উদাহরণ দাও। ঠিক আছে, তখন সেক্ষেত্রে যাতে তুমি লিখতে পারো। সো এই এক্সাম্পলটা মনে রাখতে হবে। দেখো এখানে ঘাস যেটা আছে, ঘাস লতাপাতা মানেই হচ্ছে আগের মতোই কথা, যে এখানে হচ্ছে এর ভিতরে কি থাকবে? ক্লোরোপ্লাস্ট থাকবে বা ক্লোরোফিল থাকবে। সো সেই ক্লোরোফিলের উপস্থিতিতে হচ্ছে সে কি করবে? সূর্যালোককে কাজে লাগিয়ে শালক সংশ্লেষণ করতে পারবে। শালক সংশ্লেষণের মাধ্যমে সে নিজের খাবার নিজে তৈরি করতে পারবে। সো সে যেহেতু নিজের খাবার নিজে তৈরি করতে পারে, কাজেই তাকে বলা হবে উৎপাদক। উৎপাদক সবসময় কি বললাম? স্বভুচি। উৎপাদক সবসময় হচ্ছে স্বভুচি, অর্থাৎ নিজের খাবারটা নিজে তৈরি করে। এই যে ঘাস লতা পাতা, সেটাকে কে খাবে? সেটাকে সর্বপ্রথম যে কিনা হচ্ছে খাদ্য হিসেবে গ্রহণ করে তাকে বলা হয় প্রথম স্তরের খাদক। কাজেই উৎপাদককে যে কিনা প্রথম খাদ্য হিসেবে গ্রহণ করে তাকেই বলা হবে হচ্ছে প্রথম স্তরের খাদক। এখানে আমরা দেখলাম যে ফড়িং হচ্ছে প্রথম স্তরের খাদক। সেই ফড়িংকে আবার হচ্ছে, বা সেই প্রথম স্তরের খাদককে যেটা কিনা খাদ্য হিসেবে গ্রহণ করে, সেটাকে বলা হবে দ্বিতীয় স্তরের খাদক। ঠিক আছে, যেমন ব্যাঙ। আবার ব্যাঙকে কে খায়? ব্যাঙকে খায় হচ্ছে সাপ। সো সাপ যেহেতু হচ্ছে দ্বিতীয় স্তরের খাদককে গ্রহণ করতেছে খাদ্য হিসেবে, কাজে সাপকে আমরা কি বলতে পারি? তৃতীয় স্তরের খাদক। সেই তৃতীয় স্তরের খাদকে এখানে থেমে যায় নাই, এই ফুড চেইনটা আরো অনেক বড়। ঠিক আছে, বা এই খাদ্য শিকলটা আরো অনেক বড়। দেখা যায় যে সেই যে তৃতীয় স্তরের খাদক বা সাপ, সেটাকে আরো বড় সাপ অর্থাৎ গুই সাপ কিন্তু খেয়ে ফেলতে পারে। কাজে গুই সাপকে আমরা বলবো হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক। সর্বোচ্চ স্তরের খাদক। কাজে আমরা কিন্তু ফার্স্টে হচ্ছে বুঝে গেলাম খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝায়। সিম্পল কথা, যে যারে খায় ওইটা যদি আমরা একটা শিকল আকারে প্রকাশ করি, তাহলেই হচ্ছে যেটা দাঁড়ায় সেটাকে বলা হবে খাদ্য শিকল। এখন এই কথাটা আর হচ্ছে আমরা পরীক্ষার খাতায় লিখতে পারবো না। পরীক্ষার খাতায় আমরা সুন্দর করে কি বলবো? যখন খাদ্য শক্তি কিনা উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরে খাদকদের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন সেই প্রবাহকেই একসাথে বলা হয় খাদ্য শিকল কিংবা খাদ্য শৃঙ্খল। আশা করি এটার সংজ্ঞা একদমই ক্লিয়ার। এরপর আমরা যে জিনিসটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে খাদ্য শিকল আসলে কত রকমের বা কত প্রকারের। এখন আসো বিভিন্ন রকমের খাদ্য শিকল বা খাদ্য শিকলের প্রকারভেদটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। কত রকমের হচ্ছে খাদ্য শিকল বা ফুড চেইন হতে পারে। আমরা মনে রাখবো 3 টাইপের হচ্ছে খাদ্য শিকল বা ফুড চেইন হতে পারে। প্রথম যে খাদ্য শিকল, সেই জিনিসটাকে কি বলা হয়? সেই জিনিসটাকে বলা হয় শিকারজীবী খাদ্য শিকল বা প্রিডেটর ফুড চেইন। ঠিক আছে, শিকারজীবী মানে কি? যে কিনা হচ্ছে শিকার করে করে বাঁচে, শিকার করে শিকারকে খেয়ে বাঁচে, এই জিনিসটাকে বলা হবে নিশ্চয়ই শিকারজীবী। সো একটু আগে আমরা যে উদাহরণটা দেখছিলাম, সেই উদাহরণটাই ছিল একটা শিকারজীবী খাদ্য শিকলের উদাহরণ। ঠিক আছে, যেমন দেখো এখানে গুই সাপ, সে সাপকে শিকার করে খাচ্ছে। সাপ আবার ব্যাঙকে শিকার করে খাচ্ছে। ব্যাঙ আবার হচ্ছে ফড়িংকে শিকার করে খাচ্ছে। ফড়িং আবার হচ্ছে ঘাস থেকে হচ্ছে শক্তি তোমার আহরণ করতেছে। ঠিক না? তো এখানে আমরা দেখতেছি যে প্রত্যেকটা খাদক, আগের খাদক কি হচ্ছে বা নিম্ন স্তরের খাদক কি হচ্ছে, সে শিকার করে করে হচ্ছে খাচ্ছে। সো এরকম ভাবে আমরা মনে রাখবো, যখন একটা খাদ্য শিকলের একদম প্রথম স্তরের খাদক যে, সে হয় সবচেয়ে ছোট,
সে হয় আকারে সাইজে সবচেয়ে ছোট, সাইজে সবচেয়ে ছোট। দেখো ফড়িং হচ্ছে এদের মাঝে আকারে কিন্তু সবচেয়ে ছোট না। সো একটা শিকারজীবী খাদ্য শিকল হইতে হইলে জাস্ট দুইটা শর্ত, একটা শিকারজীবী খাদ্য শিকল হইতে হইলে জাস্ট দুইটা শর্ত। দুইটা শর্ত কি? এক নম্বর কথা হচ্ছে এই খাদ্য শিকলের মাঝে প্রথম স্তরের যে খাদ্য সে হবে আকারে সবচেয়ে ছোট, আকারে সবচেয়ে ছোট বা সাইজে সবচেয়ে ছোট। ঠিক আছে, এটা হচ্ছে এক নম্বর শর্ত। সেকেন্ড যে শর্তটা সেটা তোমরা অলরেডি বুঝে গেছো, যে এখানে হচ্ছে প্রত্যেকটা খাদক বা প্রত্যেক স্তরের খাদক তার আগের স্তরের বা নিম্ন স্তরের খাদককে স্বীকার করে হচ্ছে সে খাদ্য হিসেবে গ্রহণ করবে। ঠিক আছে, সো এই দুইটা শর্ত পালন করলেই সেই জিনিসটাকে আমরা বলবো শিকারজীবী খাদ্য শিকল। ঠিক আছে, সো আমরা চলো বইয়ের মাঝে কি সংজ্ঞা লিখছে সেই জিনিস একটু বোঝার চেষ্টা করি। যেই খাদ্য শিকলের প্রথম স্তরের খাদক হচ্ছে আকারে সবচেয়ে ছোট থাকে এবং পর্যায়ক্রমে উপরের খাদকেরা নিচের স্তরের খাদকগুলোকে শিকার করে খায়, তাদেরকে বলা হয় হচ্ছে, বা সেই খাদ্য শিকলকে বলা হয় হচ্ছে শিকারজীবী খাদ্য শিকল, কিংবা ইংলিশে বললে হচ্ছে এই জিনিসটাকে বলা হয় প্রিডেটর ফুড চেইন। প্রিডেটর মানে হচ্ছে শিকারী। ঠিক আছে, প্রিডেটর মানে হচ্ছে শিকারী। তো আশা করি হচ্ছে এই জিনিসটা বুঝতে পারছো। আর উদাহরণটা কিন্তু একটু আগে আমরা দেখাইলাম, যে প্রথমে যেই তোমার হচ্ছে খাদ্য শিকলটার উদাহরণ ছিল, এই খাদ্য শিকলটাই হচ্ছে শিকারজীবী খাদ্য শিকলের উদাহরণ। সো এই জিনিসটা আমাদের সৃজনশীলের খ নাম্বার আসতে পারে, যে শিকারজীবী খাদ্য শিকল বলতে আসলে কি বোঝায়। তখন সেই ক্ষেত্রে সংজ্ঞাও দিতে হবে, সংজ্ঞাটা অবশ্যই দিতে হবে, এবং পাশাপাশি এই উদাহরণটাও কিন্তু দিতে হবে। সো এই শিকারজীবী খাদ্য শিকল এবং বাকি যে খাদ্য শিকলগুলোর কথা ভাই পড়াবো, প্রত্যেকটা থেকে আমরা দুইটা জিনিস শিখবো। একটা হচ্ছে এটা সংজ্ঞাটা, এবং দুই নাম্বার হচ্ছে এর কোনো উদাহরণ আছে কিনা, সেই উদাহরণটা আমরা অবশ্যই হচ্ছে শেখার চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি হচ্ছে এই জিনিসটা বুঝতে পারছো। এরপর আমরা চলে যাই হচ্ছে পরবর্তী খাদ্য শিকল। পরবর্তী খাদ্য শিকল কোনটা? সেটা হচ্ছে পরজীবী খাদ্য শিকল। পরজীবী, পরজীবী মানে কি? পরজীবী মানে হচ্ছে যে কিনা অন্যের উপর ডিপেন্ড করে বাঁচে, অন্যের থেকে খাদ্য গ্রহণ করে বা শোষণ করে হচ্ছে বাঁচে, সেই জিনিসটাকে আমরা বলতে পারি পরজীবী খাদ্য শিকল। সো পরজীবীর ইংলিশ কি? পরজীবীর ইংলিশ কিন্তু হচ্ছে প্যারাসাইট। পরজীবী ইংলিশ হচ্ছে প্যারাসাইট। তাহলে এই খাদ্য শিকলটাকে কি বলা হবে? প্যারাসাইটিক ফুড চেইন। ঠিক আছে, বা পরজীবী খাদ্য শিকল। সো পরজীবী খাদ্য শিকলে আমরা বুঝতেই পারতেছি যে একটা জীব যে কিনা হচ্ছে অন্যের উপর আশ্রয় নিয়ে বাঁচবে বা অন্যর থেকে হচ্ছে খাদ্য সংগ্রহ করে হচ্ছে বাঁচবে, সেই জিনিসটাকে বলা হবে পরজীবী খাদ্য শিকল। এবং তুমি কিন্তু একটু চিন্তা করলেই বুঝতে পারবা যে একটা জীব সে যদি অন্য আরেকটা জীব থেকে খাদ্য সংগ্রহ করতে যায় বা হচ্ছে পুষ্টি সংগ্রহ করতে চায়, সে নিশ্চয়ই তার যে সাইজ, তার সাইজের থেকে বড় সাইজের কোনো একটা জীবের দেহের মাঝে আশ্রয় গ্রহণ করবে বা তার থেকে হচ্ছে খাদ্য সংগ্রহ করবে। সো আমরা কিন্তু পরজীবী খাদ্য শিকলের মেইন বৈশিষ্ট্যটা কিন্তু আমরা শিখে ফেলছি। সেটা কি? সেটা হচ্ছে পরজীবী উদ্ভিদ এবং প্রাণী অধিকাংশ ক্ষেত্রে তার নিজেদের সাইজের চেয়ে বা নিজেদের আকারের চেয়ে বড় আকারের পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে। যার দেহ থেকে সে খাদ্যটা গ্রহণ করতেছে বা হচ্ছে পুষ্টিটা গ্রহণ করতেছে, সেই জিনিসটাকে বলা হবে পোষক দেহ। ঠিক আছে, সো মশা যদি হচ্ছে মানুষ থেকে হচ্ছে পুষ্টি পদার্থ সংগ্রহ করে, সো মানুষ হচ্ছে এই ক্ষেত্রে পোষক দেহ। ঠিক আছে, আবার মশা থেকে যদি হচ্ছে ডেঙ্গু ভাইরাস সে হচ্ছে পুষ্টি পদার্থ সংগ্রহ করে, তাহলে সেক্ষেত্রে মশা হচ্ছে তার জন্য পোষক দেহ। ঠিক আছে, সো যার থেকে পুষ্টি পদার্থ সংগ্রহ করবে তাকে বলা হবে হচ্ছে পোষক দেহ। সো আশা করি হচ্ছে এই জিনিসটা বুঝতে পারছো। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পরজীবীর উপরে পরজীবী, ঠিক আছে, কোনো ক্ষেত্রে দেখা যায় যে একটা পরজীবীর উপর আরেকটা পরজীবী বা ক্ষুদ্রতর পরজীবী হচ্ছে খাদ্যের জন্য নির্ভরশীল হয়। ঠিক আছে, যেমন আমরা এই ক্ষেত্রে দেখতেছি যে মানুষের উপর নির্ভরশীল হচ্ছে মশা, সেই মশার উপর আবার নির্ভরশীল হচ্ছে ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু ভাইরাস নিজে নিজে কি চলতে পারবে? না, কখনো কিন্তু সে চলতে পারবে না। সে কিন্তু ওই মশার দেহে আশ্রয় গ্রহণ করে হচ্ছে তাকে থাকতে হবে। আবার মশাও কিন্তু মানুষের দেহ থেকেই হচ্ছে রক্ত খায়। সো এই জিনিসটা আশা করি হচ্ছে তোমরা কিন্তু ধরতে পারতেছো। ঠিক আছে, আচ্ছা, এবার একটু বলো তো যে এই খাদ্য শিকলে আমরা কি কোনো উৎপাদক দেখতে পারতেছি বা হচ্ছে সবুজ উদ্ভিদ দেখতে পারতেছি? না, এখানে কিন্তু কোনো ধরনের সবুজ উদ্ভিদ নাই। সো উৎপাদক যেহেতু নাই, এই খাদ্য শিকলটা কিন্তু সে হচ্ছে সম্পূর্ণ মানে ফুল পিকচারটা হচ্ছে প্রকাশ করে না। মানুষ কি আসমান থেকে শক্তি পেয়ে যাচ্ছে, খাদ্য পেয়ে যাচ্ছে? না, মানুষ কিন্তু কোনো না কোনোভাবে হচ্ছে এই উদ্ভিদ থেকেই হচ্ছে খাদ্য গ্রহণ করতেছে। ঠিক আছে, মানুষ কিন্তু কোনো না কোনোভাবে উদ্ভিদ থেকেই খাদ্য গ্রহণ করে, উদ্ভিদ এবং অন্যান্য প্রাণী থেকে হচ্ছে খাদ্য গ্রহণ করে। সো এই যে অংশটা আমি একটু কালার করে দিচ্ছি, দেখো, পরজীবী খাদ্য শিকলের এই যে অংশটা আমরা দেখাইলাম, সেই অংশটা কিন্তু ফুল চিত্রটা হচ্ছে প্রকাশ করে না, একটা বাস্তুতন্ত্রের ফুল চিত্র কিন্তু প্রকাশ করে না, সে জাস্ট একটা ছোট্ট একটা অংশ সে কিন্তু প্রকাশ করে। সো এই জন্য আমরা মনে রাখবো যে পরজীবী খাদ্য শিকল এই জিনিসটা হচ্ছে একটা অসম্পূর্ণ খাদ্য শিকল। সো এই জিনিসটা আমাদের সৃজনশীলের খ নাম্বারে আসতে পারে, যে ব্যাখ্যা করো পরজীবী খাদ্য শিকল একটি অসম্পূর্ণ খাদ্য শিকল। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে তুমি কি বলবা? ফার্স্টে হচ্ছে পরজীবী খাদ্য শিকলের সংজ্ঞা লিখবা, তারপর উদাহরণ লিখবা, এবং সবশেষে লজিক যখন দেখাতে যাবা, লজিক দেখানোর সময় কি বলবা? যে এই ধরনের খাদ্য শিকলে যেহেতু কোনো ধরনের উৎপাদক নাই, উৎপাদক
উৎপাদকের অনুপস্থিতির কারণে এই ধরনের খাদ্য শিকলকে বলা হয় হচ্ছে অসম্পূর্ণ খাদ্য শিকল, ঠিক আছে। এবং এই সকল খাদ্য শিকল কোনো না কোনোভাবে হচ্ছে শিকারজীবী খাদ্য শিকলের উপর নির্ভরশীল। শিকারজীবী খাদ্য শিকলের উপর নির্ভরশীল। কেন শিকারজীবী খাদ্য শিকলের উপর নির্ভরশীল? কারণ শিকারজীবী খাদ্য শিকল আমরা কি দেখতেছি, একটা উৎপাদক থাকে, ঠিক আছে, বা একটা সবুজ উদ্ভিদ থাকে, ঠিক আছে। আমরা কিন্তু বুঝতে পারলাম যে এই কথাগুলো দ্বারা আসলে কি বোঝানো হয়, ঠিক আছে। ব্যাখ্যাটা আশা করি সুন্দর করে নিজের ভাষায় এরকম ভাবে লিখতে পারবা, ঠিক আছে। আমরা মনে রাখবো যে খাদ্য শিকল থেকে যদি আমাদের সৃজনশীলের খ নাম্বারে বা ব্যাখ্যাতে কোনো ধরনের প্রশ্ন আসে, ফার্স্টে হচ্ছে আমাদের কি দিতে হবে, সংজ্ঞা দিতে হবে। সেকেন্ডলি কি দিতে হবে, উদাহরণ দিতে হবে। এবং থার্ডলি হচ্ছে আমরা যদি কোনো লজিক চাই, সেই লজিক দিয়ে হচ্ছে আমরা ব্যাখ্যা করবো, ঠিক আছে। যেমন যদি বলে যে পরজীবী খাদ্য শিকল একটি অসম্পূর্ণ খাদ্য শিকল, সো কেন অসম্পূর্ণ সেই জিনিসটার হচ্ছে ব্যাখ্যাটা তুমি একদম লাস্টে লিখবা, ঠিক আছে। আশা করি এরকম ভাবে যদি লেখো তাহলে সৃজনশীল খুব সুন্দর করে হচ্ছে তুমি সাজাইতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো আমরা লাস্ট যে হচ্ছে খাদ্য শিকলটার কথা বলবো, সেটা হচ্ছে মৃতজীবী খাদ্য শিকল। মৃতজীবী মানে কি বলতো? মৃতজীবী মানে হচ্ছে যে কিনা মৃতদেহ থেকে খাদ্য বা পুষ্টি হচ্ছে সংগ্রহ করে বেঁচে থাকে, ঠিক আছে। সো মৃতজীবী খাদ্য শিকলের শুরুটা হয় হচ্ছে মৃতদেহ থেকে। আমরা মনে রাখবো যে ধরনের খাদ্য শিকলের শুরুটা হয় হচ্ছে মৃতদেহ থেকে, বা মৃতদেহ থেকে পুষ্টি পদার্থ সংগ্রহ করার মাধ্যমে, খাদ্য এবং শক্তি সংগ্রহ করার মাধ্যমে যে ধরনের খাদ্য শিকল হচ্ছে টিকে থাকে, তাহলে সেই ধরনের খাদ্য শিকলকে বলা হবে হচ্ছে মৃতজীবী খাদ্য শিকল, কিংবা ইংলিশে একটা টার্ম আছে, সেই টার্মটা হচ্ছে স্যাপ্রোফাইটিক ফুড চেইন, ঠিক আছে। অনেক ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আমাদের যখন আমরা এইচএসসিতে উঠবো তখন কিন্তু এই কথাটা পাবো আমরা, যে নিচের কোনটি একটি স্যাপ্রোফাইটিক ছত্রাক, নিচের কোনটি একটি স্যাপ্রোফাইটিক ছত্রাক, ঠিক আছে। স্যাপ্রোফাইটিক ছত্রাক, এই কথাটা হচ্ছে এইচএসসিতে উঠে অনেকে ধরতে পারে না স্যাপ্রোফাইটিক মানে কি। অথচ এই জিনিসগুলো কিন্তু তোমাদের 9-10 হচ্ছে ব্যাখ্যা করা হয়েছে তোমাদের বইতে, বাট তোমরা হয়তো খেয়াল করো না, যে কারণে এইচএসসিতে উঠে অনেকে বুঝতে পারো না। সো আমার এই কোর্সের উদ্দেশ্যই হচ্ছে তোমাকে এসএসসিতে বায়োলজিতে ইনশাল্লাহ A+ পাওয়ানো, 90+ নাম্বার পাওয়ানো, এবং পাশাপাশি এইচএসসির যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনটা এখন থেকে হচ্ছে করে দেওয়া। সো আমি কিন্তু বুঝাই দিচ্ছি, স্যাপ্রোফাইটিক আমরা মনে রাখবো, স্যাপ্রোফাইটিক মানে হচ্ছে মৃতজীবী। স্যাপ্রোফাইটিক মানে কি? মৃতজীবী। সো যদি আমাদের এইচএসসিতে উঠে আমরা এমন কোনো একটা টার্ম পাই যে স্যাপ্রোফাইটিক ছত্রাক, নিচের কোনটি একটি স্যাপ্রোফাইটিক ছত্রাক, তাহলে আমরা কি বুঝবো? কোন ধরনের ছত্রাক মেইনলি মৃতদেহের উপর জন্মায়, মৃতদেহ থেকে খাদ্য বা পুষ্টি হচ্ছে পদার্থ সংগ্রহ করে হচ্ছে বাঁচে, সেই ধরনের ছত্রাকের কথা তোমাকে জানতে চাইছে, ঠিক আছে। সেই ধরনের ছত্রাক কি বলা হবে হচ্ছে স্যাপ্রোফাইটিক ছত্রাক। স্যাপ্রোফাইটিক কথাটা মানে হচ্ছে মৃতজীবী, ঠিক আছে। তো আশা করি হচ্ছে এই জিনিসটা অবশ্যই তোমরা খাতার মাঝে নোট করবে এবং মনে রাখবে, ঠিক আছে। তো আমরা কিন্তু কি শেষ করলাম, আমরা কিন্তু বুঝে গেলাম যে স্যাপ্রোফাইটিক ফুড চেইন বা মৃতজীবী খাদ্য শিকলের মেইন বৈশিষ্ট্যটা কি। মেইন বৈশিষ্ট্য হচ্ছে এক্ষেত্রে শুরুটা কোথা থেকে হবে? শুরুটা হবে হচ্ছে মৃতদেহ থেকে। মৃতদেহ থেকে কোন একটা খাদক সে হচ্ছে কি করবে, পুষ্টি বা শক্তি হচ্ছে সংগ্রহ করবে। এরকম ভাবে যে খাদ্য শিকল গঠিত হবে সেই জিনিসটাকে বলা হবে মৃতজীবী খাদ্য শিকল। বইয়ের সংজ্ঞাটা আমরা একটু দেখি, বইয়ের মাঝে কি লেখা আছে। জীবের মৃতদেহ থেকে শুরু করে যদি কোনো খাদ্য শৃঙ্খল একাধিক খাদ্য স্তরে বিন্যস্ত হয়, তাহলে সেরূপ খাদ্য শিকলকে বলা হবে মৃতজীবী খাদ্য শিকল, ঠিক আছে। যেমন মৃতদেহ থেকে ছত্রাক সে হচ্ছে পুষ্টি পদার্থ সংগ্রহ করতেছে, এই ছত্রাকটাকেই বলা হবে স্যাপ্রোফাইটিক ছত্রাক, এবং সেই ছত্রাক থেকে কেঁচো হচ্ছে পুষ্টি পদার্থ সংগ্রহ করতেছে। সো এই ক্ষেত্রেও আমরা কিন্তু দেখতেছি যে কোনো ধরনের কিসের উপস্থিতি নাই, কোনো ধরনের কিন্তু উৎপাদকের উপস্থিতি নাই। আর উৎপাদকের উপস্থিতি না থাকলে সেই ধরনের খাদ্য শিকলকে আমরা কি বলি? অসম্পূর্ণ খাদ্য শিকল। সো এই জিনিসটা আমাদের সৃজনশীলের খ নাম্বারে আসতে পারে, যে ব্যাখ্যা করো মৃতজীবী খাদ্য শিকল একটি অসম্পূর্ণ খাদ্য শিকল। সো সেক্ষেত্রে ফার্স্টে কি আনসার দিবা? ফার্স্টে লিখবা যে মৃতজীবী খাদ্য শিকল কাকে বলে, নেক্সটলি এটার উদাহরণ লিখবা, থার্ডলি গিয়ে বলবা যে মৃতজীবী খাদ্য শিকলে যেহেতু কোনো ধরনের উৎপাদক বা সবুজি উদ্ভিদের উপস্থিতি নাই, সেজন্য এই খাদ্য শিকলটাকে বলা হবে একটা অসম্পূর্ণ খাদ্য শিকল, ঠিক আছে। সো এরকম ভাবে আশা করি হচ্ছে তোমরা সুন্দর করে হচ্ছে এই জিনিসটা ব্যাখ্যা করতে পারবা। আচ্ছা, এরপর দেখো তোমাদের বইতে সেই কথাগুলোই বলা হয়েছে যে এই খাদ্য শিকলগুলো, অর্থাৎ উপরের যে খাদ্য শিকল দুইটা আমরা পড়লাম, একটা হচ্ছে মৃতজীবী খাদ্য শিকল আর একটা হচ্ছে পরজীবী খাদ্য শিকল, এই লাস্টের দুইটা খাদ্য শিকল হচ্ছে কি বলছে, এগুলো অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে অসম্পূর্ণ, কারণ এই ধরনের খাদ্য শিকল আমরা কোনো ধরনের উৎপাদকের উপস্থিতি দেখি না, এবং এরা সাধারণত একটা বাস্তুতন্ত্রের যাবতীয় মিথস্ক্রিয়া বা আনুসম্পর্কের একটা অংশ, একটা পার্ট জাস্ট হচ্ছে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। জাস্ট একটা পার্ট, সিম্পল ছোট একটা পার্ট হচ্ছে যার তারা হচ্ছে প্রকাশ করতে পারে, ফুল জিনিসটাকে তারা প্রকাশ করতে পারে না, ঠিক আছে। অন্যদিকে শিকারজীবী খাদ্য শিকল সে কিন্তু ফুল জিনিসটাকে একদম প্রকাশ করছে, ঠিক আছে। কোনো না কোনো সময় এই গুইসাপ মারা যাবে, গুইসাপ মারা গেলে হচ্ছে বিয়োজক কাজ করবে। সো একটা ফুল চিত্র কিন্তু আমরা দেখতেছি, ঠিক আছে। উৎপাদক থেকে শুরু হয়ে একদম সর্বোচ্চ স্তরে খাদক, একটা ফুল চিত্র কিন্তু শিকারজীবী খাদ্য শিকল আমরা দেখতেছি, যে এই জিনিসটা কোথায় অনুপস্থিত,
যে এই জিনিসটা হচ্ছে পরজীবী খাদ্য শিকল এবং মৃতজীবী খাদ্য শিকল অনুপস্থিত, এরা জাস্ট হচ্ছে এই ফুল বাস্তুতন্ত্রের ছোট্ট একটা অংশকে প্রকাশ করতে পারে। সো এই কথাগুলোই হচ্ছে এখানে বলা হয়েছে, এবং এখানে কিন্তু এই কথাটাই বলা হয়েছে যে পরজীবী মৃতজীবী খাদ্য শিকল সবসময় অসম্পূর্ণ থাকে, কারণ এখানে কোনো ধরনের উৎপাদক নাই। এই ধরনের খাদ্য শিকল কোনো না কোনোভাবে তাদের কার্যকারিতা বজায় রাখার জন্য শিকারজীবী খাদ্য শিকলের উপর নির্ভরশীল, শিকারজীবী খাদ্য শিকলের প্রথম বা এক বা একাধিক স্তরের উপর নির্ভরশীল। ঠিক আছে, সো এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। শিকারজীবী খাদ্য শিকলের প্রথম সদস্য কে বলতো? প্রথম সদস্য হচ্ছে ওই যে ঘাস, সবুজ উদ্ভিদ উৎপাদক, তার উপর কোনো না কোনোভাবে এই বাকি যে হচ্ছে খাদ্য শিকলগুলো দেখালাম সেগুলো কিন্তু নির্ভরশীল। সো এই কথাটাই হচ্ছে এখানে বলা হয়েছে। ঠিক আছে, আশা করি হচ্ছে তোমরা মোটামুটি এখান থেকে যত রকমের প্রশ্ন আসা সম্ভব সেই প্রশ্নগুলো আনসার দিতে পারবা। প্রশ্নগুলো ভাইয়া আবার হচ্ছে একটু দেখাই দিচ্ছি কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে। সো এখান থেকে প্রথমে যে জিনিসটা আসতে পারে সেটা হচ্ছে খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল কিংবা ফুড চেন, এটা ইংলিশ টার্মটা অবশ্যই হচ্ছে মনে রাখার চেষ্টা করবা। এইগুলার সংজ্ঞা আসতে পারে। ঠিক আছে, সংজ্ঞাটা হচ্ছে অবশ্যই বই থেকে শিখে নেবা। এবং সেকেন্ডলি তোমাদের যে কথাটা বলছিলাম যে শিকারজীবী, পরজীবী, মৃতজীবী খাদ্য শিকল বলতে কি বোঝায়, এটা হচ্ছে সৃজনশীলের খ নাম্বারে আসতে পারে। ঠিক আছে, খ নাম্বারে কিন্তু এই জিনিসটা আসতে পারে। সো খ নাম্বারে আসলে আমি কিন্তু আগেই বললাম যে ফার্স্টে হচ্ছে আমাদের সংজ্ঞা দিতে হবে, পরবর্তীতে হচ্ছে আমরা এক্সাম্পল বা উদাহরণ দিয়ে হচ্ছে এই জিনিসটা ব্যাখ্যা করব। ঠিক আছে, কত টাইপের প্রশ্ন আসা পসিবল সব কিছু কিন্তু ভাইয়া হচ্ছে একদম গুছাই দিচ্ছি। ঠিক আছে, এরকম গুছানো কোর্স আমার মনে হয় না তুমি আর কোথাও পাইতা। ঠিক আছে, তুমি খুবই লাকি যে তুমি আমাদের কোর্সে হচ্ছে এনরোল করছো। সো চলো এরপর আমাদের কি আসতে পারে দেখি। পরজীবী বা মৃতজীবী খাদ্য শিকলকে অসম্পূর্ণ খাদ্য শিকল বলা হয় কেন, এই ব্যাখ্যাটা অবশ্যই হচ্ছে শিখবা। সেই ব্যাখ্যা কিন্তু আমি আগেই বলছি যে এই ক্ষেত্রে কোনো ধরনের উৎপাদকের উপস্থিতি থাকে না, এই জন্য হচ্ছে কি বলা হয়, এই জন্য এটাকে বলা হয় অসম্পূর্ণ খাদ্য শিকল। অথবা এরকমটা হইতে পারে যে উদ্দীপকে ধরো একটা মৃতজীবী খাদ্য শিকল বা পরজীবী খাদ্য শিকলের উদাহরণ দেওয়া আছে, ওইটাই উদ্দীপক। এরপর গ নাম্বার বা ঘ নাম্বারে গিয়ে বলছে উদ্দীপকের খাদ্য শিকলটি অসম্পূর্ণ প্রকৃতির, এই জিনিসটা ব্যাখ্যা করো। সো ব্যাখ্যাটা তখন কিভাবে লিখবা? ব্যাখ্যাটা লেখার জন্য ফার্স্টে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে উদ্দীপকে যে খাদ্য শিকলটা দিছে সেটা কি পরজীবী নাকি মৃতজীবী খাদ্য শিকল, সেটা ফার্স্টে লিখলা। সেকেন্ডলি হচ্ছে সেই যে খাদ্য শিকলটা পরজীবী এবং মৃতজীবী সেটা সংজ্ঞাটা লিখবা। এরপর হচ্ছে ওই খাদ্য শিকলটা উল্লেখ করবা, ওই খাদ্য শিকলটা হচ্ছে আবার লিখবা, লিখে লাস্টে গিয়ে বলবা যে এই ধরনের খাদ্য শিকলের ক্ষেত্রে কোনো ধরনের উৎপাদকের উপস্থিতি নাই, সুতরাং এই ধরনের খাদ্য শিকলকে বলা হয় হচ্ছে অসম্পূর্ণ খাদ্য শিকল। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাখ্যা। এরপর আসো হচ্ছে এটা মাঝে মাঝে আসতে পারে যদি প্রশ্ন একটু কঠিন করে, বা আমি যদি হচ্ছে প্রশ্ন করতাম একটু কঠিন যদি করার চেষ্টা করতাম, তখন এরকমটা বলতাম যে উদ্দীপকে ধরো পরজীবী মৃতজীবী দুইটা খাদ্য শিকল দিয়ে দিতাম, দিয়ে বলতাম যে উদ্দীপকের খাদ্য শিকলটি কখনো একা টিকতে পারে না, অথবা সে হচ্ছে শিকারজীবী বা সবুজ উদ্ভিদের উপর কোনো না কোনোভাবে নির্ভরশীল, যুক্তি সহ বিশ্লেষণ করো। ঠিক আছে, খুবই জোশ একটা হচ্ছে সৃজনশীল হইতো। সো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই বলতে হবে যে যেই পরজীবী বা মৃতজীবী খাদ্য শিকল আছে তার ভিতরে যেহেতু কোনো ধরনের উৎপাদক নাই, সো সে অবশ্যই হচ্ছে শিকারজীবী খাদ্য শিকলের ওই যে উৎপাদক তার উপর নির্ভরশীল। ঘাস বা সবুজ উদ্ভিদ সে যদি হচ্ছে খাদ্য তৈরি না করতো তাহলে হচ্ছে এই পরজীবী বা মৃতজীবী খাদ্য শিকলের কোনো সদস্য কিন্তু টিকতে পারতো না আলটিমেটলি। যে এই কথাগুলোই হচ্ছে এখানে ব্যাখ্যা করবা। আচ্ছা, এখান থেকে এমসিকিউতে কি টাইপের প্রশ্ন আসতে পারে সেটাও ভাই বলে দিচ্ছি। দেখো আর কোনো ধরনের হচ্ছে কনফিউশন এই টপিক ইনশাল্লাহ থাকবে না। ঠিক আছে, সো চলো আমরা একটু দেখার চেষ্টা করি যে এখান থেকে এমসিকিউতে কি টাইপের প্রশ্ন আসতে পারে। এমসিকিউতে এরকম আসতে পারে যে একটা খাদ্য শিকল ধরো উল্লেখ করে দিবে, উল্লেখ করে দিয়ে বলবে যে উদ্দীপকের খাদ্য শিকলটি সম্পর্কে কোনটি সত্য। ঠিক আছে, 1 ও 2, 2 ও 3, 1, 2, 3 এই টাইপের প্রশ্ন আসে না, বহুপদী নির্বাচনীমূলক। সো ওই টাইপের প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। আসলে কি দিবা তুমি? দেখো উদ্দীপকে মানুষ থেকে মশা খাচ্ছে, মশা থেকে হচ্ছে ডেঙ্গু ভাইরাস খাচ্ছে। সো এই জিনিসটা কিন্তু আমরা দেখেই বুঝতেছি এই জিনিসটা হচ্ছে একটা পরজীবী খাদ্য শিকল। ঠিক আছে, মৃতজীবী হইলে তো মৃতদেহ থেকে শুরু হইতো, সো মৃতদেহ থেকে যেহেতু শুরু হচ্ছে না, সুতরাং এই জিনিসটা হচ্ছে একটা পরজীবী খাদ্য শিকল। এবং পরজীবী খাদ্য শিকল অবশ্যই হচ্ছে অসম্পূর্ণ প্রকৃতির খাদ্য শিকল। সো আনসার কি হবে? কারেক্ট আনসার হবে 1 এবং 3, 1 এবং 3। সো যত টাইপের প্রশ্ন আসা পসিবল এমসিকিউ সিকিউ সবকিছু কিন্তু ভাইয়া হচ্ছে দেখাই দিলাম। ঠিক আছে, আশা করি হচ্ছে এই টপিক থেকে তোমাদের আর কেউ ইনশাল্লাহ আটকাইতে পারবে না। আচ্ছা, এরপর আমরা চলে যাবো হচ্ছে ফুড ওয়েব কিংবা খাদ্য জাল। খাদ্য জাল জিনিসটাকে আমরা একটু দেখার চেষ্টা করি। সো আমরা কিন্তু এখানে দেখো যে এখানে কিন্তু জাস্ট হচ্ছে সিম্পল একটা সরল রৈখিক সম্পর্ক আমরা দেখছি। সরল রৈখিক সম্পর্ক কি? দেখো যে ঘাসকে খাচ্ছে ফড়িংকে খাচ্ছে ব্যাংকে খাচ্ছে সাপকে খাচ্ছে গুই সাপ। ঠিক আছে, আচ্ছা এখন আমার একটু বলো তো যে ব্যাং যে তোমার হচ্ছে জীবটা বা যে প্রাণীটা সে কি সারা জীবন খালি ফড়িংকেই খায় আর কোনো কিছু খায় না? সে কিন্তু অন্য কিছু গ্রহণ করতে পারে। ঠিক আছে, বিভিন্ন ধরনের পোকামাকড় বা হচ্ছে অন্যান্য পদার্থকে কিন্তু সে হচ্ছে কি করতে পারে? খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে। তো আমরা কিন্তু যেই জিনিসটা দেখলাম এখানে
যে খাদ্য শিকলটা আমরা দেখতেছি সে খাদ্য শিকলটা হচ্ছে একটা সরল রৈখিক সম্পর্ক। এটা কি রকম সম্পর্ক? এটাকে আমরা দেখছিলাম যে একটা সরল রৈখিক সম্পর্ক, কিন্তু বাস্তবিক জীবনে বা প্র্যাকটিক্যাল লাইফে এরকম কিন্তু সরল রৈখিক সম্পর্ক থাকে না। কীরকম থাকে আমরা একটু দেখার চেষ্টা করি। বাস্তবিক জীবনে দেখো, বাস্তবিক জীবনে কিন্তু জিনিসটা হচ্ছে অনেকগুলা খাদ্য শিকল একসাথে মিলেছিল একটা জালের মতো গঠন কিন্তু তৈরি করে, ঠিক আছে? আরও একটু কঠিন একটা খাদ্য জাল আমরা চিন্তা করি। সো এখানে দেখো কে কারে খাইতেছে, এ এর খাইতেছে, ও আরে খাইতেছে। সো এরকমভাবে কিন্তু একই সদস্য বা একই জীব সে কিন্তু বিভিন্ন জিনিসকে হচ্ছে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে, ঠিক আছে? সো এই কথাটাকে আমরা যেই টার্মটা দ্বারা হচ্ছে প্রকাশ করব সেই টার্মটার নাম হচ্ছে খাদ্য জাল কিংবা ফুড ওয়েব, ঠিক আছে? সো খাদ্য জাল বা ফুড ওয়েব জিনিসটা মানে কি? আমরা মনে রাখবো যে বেশ কয়েকটা খাদ্য শিকল একত্রিত হয়ে যখন একটা জালের মতো গঠন তৈরি করে তখন সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে খাদ্য জাল কিংবা ফুড ওয়েব। সো আমাদের এই জিনিসটা খুবই ভালো করে হচ্ছে খেয়াল রাখতে হবে যে পরীক্ষার সৃজনশীলের ক নাম্বারে খাদ্য জাল সম্পর্কে সংজ্ঞা চাইছে নাকি খাদ্য শিকল সম্পর্কে সংজ্ঞা চাইছে। শিকল সম্পর্কে সংজ্ঞা চাইলে কিন্তু উপরেরটা দিতে হবে, খাদ্য শিকল কাকে বলে, ঠিক আছে? উপরের সংজ্ঞাটা দিবা, এই সংজ্ঞাটা দিবা। কিন্তু যদি হচ্ছে আসে খাদ্য জাল সম্পর্কে আসলে তখন সেই ক্ষেত্রে হচ্ছে এই সংজ্ঞাটা দিতে হবে, ঠিক আছে? খাদ্য জাল আসলে হচ্ছে খাদ্য জালের সংজ্ঞাটা দিতে হবে, ঠিক আছে? সো খাদ্য জালের সংজ্ঞাটাকে আমরা আবার বলতেছি যে বেশ কয়েকটা খাদ্য শিকল যখন একসাথে হচ্ছে সম্পর্কিত হয়ে বা একত্রিত হয়ে একটা জালের মতো গঠন তৈরি করে তখন সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে খাদ্য জাল, ঠিক আছে? সো এই যে আমরা সিম্পল একটা স্ট্রাকচার দেখতেছি বা সিম্পল একটা চিত্র দেখতেছি, সেই চিত্রের মাঝে বা এই খাদ্য জালটার মাঝে আসলে কয়টা খাদ্য শিকল লুকায় আছে দেখো তো। মোটামুটি হচ্ছে 5টার মতো কিন্তু খাদ্য শিকল লুকায় আছে, 5টার মতো, ঠিক আছে? এই যে 5টার মতো কিন্তু খাদ্য শিকল হচ্ছে লুকায় আছে। দেখো 5টার মতো খাদ্য শিকল কিভাবে হচ্ছে আমরা তোমার কাউন্ট করতে পারি। এই যে উপরের যে জিনিসটা আমি আঁকলাম, ঠিক আছে? শৈবাল থেকে জুপ্লাঙ্কটন থেকে বড় মাছ থেকে বাজ পাখি। সো এটা একটা খাদ্য শিকল হইতে পারে। অন্যদিকে হচ্ছে দেখো শৈবাল থেকে জুপ্লাঙ্কটন থেকে ছোট মাছ থেকে বড় মাছ থেকে বাজ পাখি। সো এটা কিন্তু আরেকটা খাদ্য শিকল হতে পারে। অন্যদিকে এটাও হওয়া পসিবল যে শৈবাল থেকে ছোট মাছ থেকে হচ্ছে বাজ পাখি, এটাও হওয়া পসিবল। শৈবাল থেকে ছোট মাছ থেকে বড় মাছ থেকে বাজ পাখি, এটাও হওয়া পসিবল। সো এরকমভাবে কিন্তু আমরা দেখতেছি যে এখানে হচ্ছে মোটামুটি হচ্ছে 5টা খাদ্য শিকল কিন্তু বিদ্যমান। সো এই যে টপিকটা, সেই টপিকটা আমাদের সৃজনশীলের ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। খাদ্য জাল কাকে বলে বা খাদ্য জাল বলতে কি বোঝায় খ নাম্বারও আসতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা এই সংজ্ঞাটা ভালো করে শিখবো, এই উদাহরণগুলো মোটামুটি একটু মনে রাখার চেষ্টা করব। পাশাপাশি এখান থেকে এমসিকিউতেও আসতে পারে। এমসিকিউতে কি আসতে পারে দেখো, এমসিকিউতে এরকমটা আসতে পারে যে ধরো একটা খাদ্য জাল দিয়ে দিছে, এরকম একটা খাদ্য জাল ধরো দিয়ে দিছে, এরকম একটা খাদ্য জাল উদ্দীপকে দিয়ে দিছে এমসিকিউতে, দিয়ে বলছে যে এখানে কয়টা খাদ্য শিকল বিদ্যমান। তখন কিন্তু তোমাকে হচ্ছে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? কয়টা খাদ্য শিকল বিদ্যমান। যেমন এখানে আমরা দেখতেছি যে মোটামুটি হচ্ছে 5টার মতো খাদ্য শিকল কিন্তু বিদ্যমান, ঠিক আছে? সো ক্যালকুলেট করে আমাদের আনসার দিতে হবে 4টা 5টা নাকি 2টা 3টা, কয়টা সেই জিনিসটা হচ্ছে আমাদের এমসিকিউতে কিন্তু আনসার দিতে হবে, ঠিক আছে? এইরকম টাইপের খাদ্য জাল দিলে সারছে, ওই এমসিকিউ আর আনসার করার দরকার নাই, ঠিক আছে? তুমি সেখানে বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শেষ। সো টেনশন নেওয়ার কারণ নাই, এই টাইপের হচ্ছে ফালতু এমসিকিউ আশা করি দিবে না। এত বড় চিত্র আঁকাইতে গেলেও স্যারদের অনেক খরচ হবে, সো স্যারা এই খরচ করবেন আশা করি, ঠিক আছে? সাধারণত হচ্ছে এরকম মানে ছোটখাটো একটা খাদ্য জাল দিয়ে তারপর হচ্ছে বলা হয় যে এখানে কয়টা খাদ্য শিকল বিদ্যমান, ঠিক আছে? এখান থেকে হচ্ছে আমরা কি কি তোমার হচ্ছে মনে রাখবো সেই জিনিসটা আমরা এক নজরে দেখে ফেলি। আমরা মনে রাখলাম একটা খাদ্য জালে সবসময় একাধিক খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল থাকে। একটা খাদ্য জালে সবসময় মনে রাখবা জাল মানে কি অনেকগুলো একসাথে মিলে গেছে। সো একটা খাদ্য জালে একাধিক খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল হচ্ছে বিদ্যমান, ঠিক আছে? তো এই জিনিসটা অবশ্যই মনে রাখবা। এবং আমরা এই জিনিসটা মনে রাখবো যে একটা খাদ্য জালে, খুবই ইম্পর্টেন্ট, একটা খাদ্য জালে কখনোই কোনো খাদকের অবস্থান ফিক্সড না। এই কথাটা মানে কি চলো আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা যদি এই যে খাদ্য জালটা দেখতেছি সেই খাদ্য জালের ভিতরে আমরা যদি ছোট মাছকে চিন্তা করি, আমরা যদি চিন্তা করি যে সে আসলে কোন অবস্থানে আছে, একটু সিম্পলি চিন্তা করো তো, সে আসলে কোন অবস্থানে আছে। এই ছোট মাছকে আমরা যদি এরকমভাবে চিন্তা করি যে শৈবাল, তারপর ছোট মাছ, তারপর হচ্ছে বাজ পাখি, এই অবস্থানে চিন্তা করলে সে কি হয়ে যায়, সে কিন্তু হয়ে যায় হচ্ছে প্রথম স্তরের খাদক, ঠিক আছে? ছোট মাছ তখন হয়ে যায় কি, এভাবে চিন্তা করলে হয়ে যায় প্রথম স্তরের খাদক। কিন্তু আমরা যদি এরকম ভাবে চিন্তা করি যে শৈবালের পরে জুপ্লাঙ্কটনের পরে ছোট মাছের পর বাজ পাখি, ঠিক আছে? এইরকম ভাবে যদি আমরা চিন্তা করি তখন আবার চিন্তা করো যে ছোট মাছের অবস্থানটা তখন কি হয়ে যায়, শৈবালের পর
জুপ্লাঙ্কটনের পরে হচ্ছে ছোট মাছ, তখন কিন্তু এই ছোট মাছ সে কিন্তু হয়ে যায় হচ্ছে দ্বিতীয় স্তরের খাদ্য, সে কিন্তু হয়ে যায় হচ্ছে দ্বিতীয় স্তরের খাদ্য। সো এই কথাটাই হচ্ছে আমি এই লাইনটা দ্বারা প্রকাশ করছি। আমরা সবসময় মনে রাখবো যে একটা খাদ্য জালে কখনোই কোনো খাদকের অবস্থান ফিক্স না। একই খাদক সে হচ্ছে প্রথম স্তরের খাদক হিসেবে কাজ করতে পারে, দ্বিতীয় স্তরের খাদক হিসেবে কাজ করতে পারে, তৃতীয় স্তরের খাদক হিসেবে কিন্তু সে কাজ করতে পারে। সো এই কথাটাই হচ্ছে আমরা এখানে কিন্তু বুঝাইলাম, ঠিক আছে? সো আশা করি হচ্ছে এই লাইনটা তোমরা কিন্তু একদম ক্লিয়ারলি বুঝতে পারছো এবং অবশ্যই হচ্ছে মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে বলো তো, এরকম একটা সৃজনশীল যদি আসে, ঠিক আছে, যেখানে কিনা খাদ্য শিকল দেওয়া আছে 2টা এবং এর পাশাপাশি গ নাম্বারে তোমাকে বলছে যে কোনো একটা খাদ্য শিকলকে ব্যাখ্যা করতে, সেই রকম প্রশ্ন আসলে তোমরা কি হচ্ছে আনসার দিতে পারবা কিনা? একদমই সহজ কিন্তু, ঠিক আছে? দেখো, যেমন এরকম এই প্রশ্নটা আসছে হচ্ছে 2025 সালে কুমিল্লা বোর্ডে। এখানে বলা হয়েছে যে 2 নাম্বার যে খাদ্য শিকল আছে, 2 নাম্বার যে খাদ্য শিকল আছে সেটা ব্যাখ্যা করতে। 2 নাম্বার খাদ্য শিকলটা আমরা দেখেই বুঝতেছি যে এই জিনিসটা হচ্ছে একটা পরজীবী খাদ্য শিকল। এটা কিরকম ধরনের খাদ্য শিকল? এটা হচ্ছে একটা পরজীবী খাদ্য শিকল। একটা প্রাণী সে তার থেকে আকারে অনেক বড় এরকম একটা প্রাণী থেকে হচ্ছে পুষ্টি পদার্থ সংগ্রহ করে থাকে, তখনই সাধারণত সেটাকে বলা হয় পরজীবী খাদ্য শিকল, পরজীবী খাদ্য শিকল। সো 2 নাম্বার যে খাদ্য শিকলটা সেটা কি? সেটা হচ্ছে পরজীবী খাদ্য শিকল। সো এখানে পরজীবী খাদ্য শিকলের সংজ্ঞা দিবা ফার্স্টে, এরপর বলবা যে এই শিকলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সদস্য তার থেকে আকারে বড় সাইজের একটা মানে সদস্য থেকে হচ্ছে খাদ্য বা পুষ্টি পদার্থ সংগ্রহ করতেছে, কাজে এটা হচ্ছে একটা পরজীবী খাদ্য শিকল। এবং এর পাশাপাশি লাস্টে এই কথাটাও বলে দিবা যে এই খাদ্য শিকলটি একটি অসম্পূর্ণ প্রকৃতির খাদ্য শিকল, কারণ এখানে কোনো ধরনের কি নাই? উৎপাদক কিন্তু নাই, কোনো ধরনের উৎপাদক নাই। যেহেতু কোনো ধরনের উৎপাদক নাই, কাজেই এই যে 2 নাম্বার যে খাদ্য শিকলটা সেটা কিরকম প্রকৃতির? সেটা কিন্তু হচ্ছে অসম্পূর্ণ প্রকৃতির। এই কথাটা লিখে দিলেই এরকম ধরনের প্রশ্ন যাই আসুক না কেন তোমাদের পরীক্ষাতে তোমরা কিন্তু একদম 3-3 পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, এরপর আসে হচ্ছে ঘ নাম্বার। ঘ নাম্বারটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা দেখো প্রত্যেক বছর প্রশ্ন আসছে, প্রত্যেক বছর এরকম টাইপের একটা প্রশ্ন ঘ নাম্বারে আসে, ভালো করে খেয়াল করো। এটা কুমিল্লা বোর্ডে 2025 সালে আসছে। 1 নং খাদ্য শিকলে ছোট মাছের সংখ্যা বেড়ে গেলে উদ্ভূত সমস্যা বিশ্লেষণ করো। 1 নং খাদ্য শিকলে ছোট মাছের সংখ্যা যদি বেড়ে যায়, ছোট মাছ যদি বেড়ে যায়, ছোট মাছের সংখ্যা বেড়ে গেলে আসলে কি সমস্যা হবে? এরকম সিমিলার টাইপের প্রশ্ন দেখো দিনাজপুর বোর্ডেও আসছে 2025 সালে, যে উদ্দীপকের প্রথম উপাদানটির অনুপস্থিতিতে, এখন শৈবালের কথা বলতেছে অনুপস্থিত, এরা যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কিরকম প্রভাব পড়বে, ঠিক আছে? এরপর দেখো এখানেও কিন্তু সেই জিনিসটাই আসছে যে বি চিহ্নিত যে খাদ্য শিকল আছে, বি চিহ্নিত যে খাদ্য শৃঙ্খল আছে সেটাতে কোনো জীবের অনুপস্থিতি বাস্তুতন্ত্রে আসলে কিরকম প্রভাব ফেলবে বা ক্ষতিগ্রস্ত করবে সেই জিনিসটা কিন্তু আসছে। এরপর এখানেও দেখো সেম কথা উদ্দীপকের যে 2 নং যে খাদ্য শিকল সেটাতে পি এর সংখ্যা যদি কমে যায়, পি হচ্ছে ছোট মাছ, সেটার সংখ্যা যদি কমে যায় তাহলে বাস্তুতন্ত্রে আসলে কিরকম প্রভাব পড়বে। অর্থাৎ এরকমটা কিন্তু প্রত্যেক বছরই হচ্ছে প্রশ্নে আসে যে খাদ্য শিকলের কথা যে বলছি উদ্দীপকে, সেটার মাঝে অমুক উপাদানটা যদি না থাকে বা অমুক উপাদানটার পরিমাণ যদি বেড়ে যায় বা কমে যায়, সেই ক্ষেত্রে ফুল খাদ্য শিকলে আসলে কি প্রভাব ফেলবে, ঠিক আছে? আমি এটার এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করতেছি, বাকিগুলো আশা করি তোমরা নিজেরাই কমন সেন্স খাটায় কিন্তু বলতে পারবা। দেখো 1 নং খাদ্য শিকলে আমরা দেখতেছিলাম শেওলা মানেই হচ্ছে আসলে শৈবাল মানেই হচ্ছে এটা কিন্তু হচ্ছে স্বভোজী, অর্থাৎ নিজের খাবার নিজে তৈরি করতে পারে। শৈবাল কিরকম বা শেওলা কিরকম? সবুজ প্রকৃতির। সবুজ মানেই হচ্ছে তার ভিতরে ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্ট থাকা মানেই হচ্ছে সে সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজের খাবার নিজে তৈরি করতে পারে। সো সে হচ্ছে উৎপাদক, এটা আমরা বুঝতেছি। তাকে কে খাইতেছে? খুদে পোকা খাইতেছে, ছোট ছোট কিছু পোকা খাইতেছে, ঠিক আছে? এবং সেই খুদে পোকাকে কে খাইতেছে? ছোট মাছ খাইতেছে। কাজেই বলতো ছোট মাছের সংখ্যা যদি বেড়ে যায়, ছোট মাছ অনেক আছে, আগে যতটুকু ছিল, আগে ছিল 10টা, এখন 100টা হয়ে গেছে। 100টা ছোট মাছ তারা কি করবে? আরো বেশি পরিমাণ খুদে পোকাকে খেয়ে ফেলবে না? আরো বেশি পরিমাণ কিন্তু খুদে পোকাকে খেয়ে ফেলবে। সো খুদে পোকা যদি কমে যায় তাইলে শেওলা যে খাইতো সে কিন্তু কমে গেছে না? শেওলা যে খাইতো সে যদি কমে যায় তাহলে শেওলার পরিমাণ কি হবে? বেড়ে যাবে। শেওলার পরিমাণ কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে পরিবেশে একটা অসামঞ্জস্যতা তৈরি হবে, কিংবা একটা বাস্তুতন্ত্রে যে ভারসাম্য আছে, পরিবেশের যে ভারসাম্য আছে সেই ভারসাম্যটা নষ্ট হবে। শেওলা যদি পরিবেশে বেড়ে যায়, পরিবেশে কি হলো? ভারসাম্য নষ্ট হইলো। আবার এর পাশাপাশি দেখো ছোট মাছ যদি বেড়ে যায়, ঠিক আছে, যেটা কিনা উদ্দীপকের কথা, যে ছোট মাছের সংখ্যা বেড়ে গেছে, ছোট মাছ যদি বেড়ে যায়, বক তো মহা খুশি, ঠিক আছে? বক আগে হচ্ছে 5টা মাছ পাইতো, এখন 5টার জায়গায় 50টা মাছ পাইতেছে। সো সে তো মহা খুশি, সে ইচ্ছা মতো খাওয়া দাওয়া করবে, করে তার সংখ্যাটাও কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? বক যদি আগে হচ্ছে 10টা থাকতো, এখন কিন্তু বকের সংখ্যা, যেহেতু সে খাওয়া দাওয়া ভালো করতেছে, সুতরাং তার প্রজননও বেড়ে যাবে। সো প্রজনন বাড়লে বক যদি আগে 10টা থাকতো,
10টার তুলনায় এখন কি হয়ে যাবে, 100টা হয়ে যাবে। সো 100টা বক যদি আবার হয়, বকের সংখ্যা যদি আবার বেড়ে যায়, তাহলে সে বেশি বেশি বক আবার হচ্ছে ছোট মাছকে বেশি বেশি খাইতে শুরু করবে। ছোট মাছ যদি হচ্ছে কমে যায়, তখন কিন্তু আবার হচ্ছে ফুল যেই খাদ্য শিকল বা ফুল যে হচ্ছে বাস্তুতন্ত্র আছে, সেই বাস্তুতন্ত্রের ভারসাম্য কিন্তু আবারও হচ্ছে নষ্ট হয়ে যাবে। সো আমরা বলতে পারি যে কোনো একটা উপাদানের সংখ্যা যদি কোনো কারণে বেড়ে যায় বা কমে যায়, তাহলে কিন্তু বাকি যতগুলা হচ্ছে উপাদান তার সাথে রিলেটেড বা বাকি যতগুলা হচ্ছে প্রাণী তার সাথে সম্পর্কিত, তারা প্রত্যেকেই কিন্তু সেটার প্রভাব কিন্তু ফেস করবে। জিনিসটা অনেকটা এরকম যে ধরো মধ্যপ্রাচ্যে কোনো না কোনো একটা ঝামেলা হইতেছে বা কোনো একটা যুদ্ধ হইতেছে, সেই যুদ্ধের প্রভাবে কিন্তু আমাদের দেশে তেলের দাম বেড়ে যায়, ঠিক আছে? সো জিনিসগুলো হচ্ছে এরকম, কারণ পরস্পরের সাথে সম্পর্কিত। একটা বাস্তুতন্ত্রের যে কোনো একটা উপাদানের সংখ্যা যদি বেড়ে যায় বা কমে যায় বা সেই উপাদানটা যদি নাই হয়ে যায়, তাহলে এটার প্রভাব কিন্তু সম্পূর্ণ ইকোসিস্টেমের উপরই পড়ে, সম্পূর্ণ খাদ্য শিকলের উপরই কিন্তু এটার প্রভাব পরিলক্ষিত হয়। সো এরকমভাবে সুন্দর করে হচ্ছে এই ঘ নাম্বারে এরকম একটা প্রশ্ন আসলে সেটা ব্যাখ্যা লিখবা, একদম ফুল 4-4 পেয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি এই জিনিসটা একদমই ক্লিয়ার। সো চলো আমরা পরবর্তী যেই টপিক আছে, অর্থাৎ বাস্তুতন্ত্রে বা হচ্ছে আমরা বলতে পারি একটা খাদ্য শিকলে কিভাবে হচ্ছে শক্তির প্রবাহটা হয়, শক্তির প্রভাব কিভাবে হয়, পুষ্টির প্রভাব কিভাবে হয়, সেই জিনিসটা সম্পর্কে এখন আমরা একদম সহজে একটা ফ্লোচার্ট দিয়ে হচ্ছে জানার চেষ্টা করি। এই জিনিসটা বইতে দেখো অনেক বিস্তারিত, একদম মানে হচ্ছে প্যারা আকারে লিখছে। এত প্যারা আকারে পড়তে গেলে আমাদের একটু সমস্যা হইতে পারে। সো আমরা যেই জিনিসটা করব, এরকম প্যারা আকারে না পড়ে এই সমস্ত কথাবার্তা আমরা জাস্ট একটা মাত্র ফ্লোচার্ট থেকে হচ্ছে শিখে ফেলার চেষ্টা করবো, ঠিক আছে? এই যে ফ্লোচার্টটা হয়ে আঁকছি, সেই ফ্লোচার্ট থেকে হচ্ছে আমরা শিখে ফেলবো, তাহলে হচ্ছে ইজিলি নিজের মতো করে হচ্ছে বানায় লিখতে পারবো, ঠিক আছে? একদমই মেইন জিনিসটা আসলে একদমই সহজ। মনে রাখবো কি? মনে রাখবো বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র মানেই হচ্ছে সেখানে অনেকগুলা জীব থাকবে, একটা জীবের সাথে আরেকটা জীব হচ্ছে আন্তঃসম্পর্কিত হবে, তাদের মাঝে নানান রকমের মিথস্ক্রিয়া ঘটবে, এবং এখানেও হচ্ছে উৎপাদক থাকবে, পাশাপাশি খাদক থাকবে, এবং সবশেষে কি থাকবে? বিয়োজক থাকবে, ঠিক আছে? এই তিনটাই তো উপাদান। এখন কথা হইতেছে এই যে সূর্য, সেই সূর্য থেকে কিন্তু সকল শক্তি আসে। আমরা মনে রাখবো যে কোনো একটা বাস্তুতন্ত্রের মেইন শক্তির চালিকা শক্তি হচ্ছে সূর্য। সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। সূর্য থেকে কি আসবে? সূর্য থেকে আসবে হচ্ছে সৌরশক্তি। সেই সৌরশক্তি এবং পাশাপাশি মাটি থেকে সংগ্রহ করা বিভিন্ন অজৈব যে পদার্থ আছে, সেই দুটাকে একসাথে সংমিশ্রণ করে উদ্ভিদ একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াকে আমরা সবাই জানি সালোক সংশ্লেষণ, সেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা হচ্ছে সংগঠিত করবে, ঠিক আছে? সো আমরা কিন্তু জেনে গেলাম যে বাস্তুতন্ত্রে পুষ্টি প্রবাহ হইতে হবে। পুষ্টি প্রবাহের জন্য হচ্ছে উৎপাদকের শক্তি উৎপন্ন করতে হবে বা পুষ্টি উৎপন্ন করতে হবে, তারপরে সে হচ্ছে প্রবাহিত করবে, ঠিক না? সো উৎপাদনের প্রসেসটা কি? উৎপাদনের প্রসেস হচ্ছে সূর্য থেকে আসা সৌরশক্তি এবং মাটি থেকে আসা অজৈব পদার্থ, অর্থাৎ বিভিন্ন রকমের খনিজ পদার্থ এবং পুষ্টি, এবং পাশাপাশি হচ্ছে বায়ু থেকে সংগ্রহ করা কার্বন ডাইঅক্সাইড, পাতার ক্লোরোফিল, এই সমস্ত কিছু ইউজ করে উদ্ভিদ কি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কাজে লাগায়, ঠিক আছে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সে কি করতে পারে? সে হচ্ছে শক্তি তৈরি করতে পারে, তার নিজের জন্য খাবার তৈরি করতে পারে, ঠিক আছে? শর্করা তৈরি করতে পারে। সেই শর্করা বা পুষ্টি, সেই জিনিসটা কে গ্রহণ করে? সেই জিনিসটা গ্রহণ করে তৃণভোজী প্রাণী, যেমন ফর এক্সাম্পল আমরা গরুর কথা বলতে পারি বা হচ্ছে ছাগলের কথা বলতে পারি। সো এরকম তৃণভোজী প্রাণীরা সেই যে হচ্ছে পুষ্টি পদার্থটা গ্রহণ করলো, সে পুষ্টি পদার্থটা গ্রহণ করে তার দেহের মাঝে হচ্ছে নানাবিধ প্রক্রিয়া সম্পন্ন করে, ঠিক আছে? যেমন শ্বসন হইতে পারে বা হচ্ছে অন্যান্য যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো আছে, সেগুলো সে কিন্তু হচ্ছে সংগঠিত করে থাকে, ঠিক আছে? সংগঠিত করতেছে। এরপর এই তৃণভোজী প্রাণীকে আবার কে গ্রহণ করে? আবার কিন্তু হচ্ছে মাংসাশী প্রাণী গ্রহণ করে, অর্থাৎ মানুষের মতো মাংসাশী প্রাণী বা হচ্ছে বাঘের মতো যে মাংসাশী প্রাণীরা আছে, তারা আবার এই তৃণভোজী প্রাণীটাকে খেয়ে ফেললে এদের দেহের মাঝে যে সঞ্চিত শক্তিটা আছে, সেই জিনিসটা কার দেহে চলে আসে হচ্ছে মাংসাশী প্রাণীর দেহে। পরবর্তীতে দেখা যায় যে এই মাংসাশী প্রাণীকেও আবার অন্য আরেকটা প্রাণী খেতে পারে, যাকে আমরা বলতেছিলাম সর্বোচ্চ খাদক। সর্বোচ্চ খাদকের দেহে আলটিমেটলি এই পুষ্টি পদার্থটা হচ্ছে ট্রান্সফার হয়, ঠিক আছে? ট্রান্সফার হওয়ার পর সেই যে সর্বোচ্চ খাদক বা এই যে প্রত্যেক রকমের খাদকের কথা আমরা বলতেছি বা উৎপাদকের কথা যে আমরা বলতেছি, তারা তো কোনো না কোনো সময় মারা যাবে। মারা গেলে তাদেরই দেহটাকে বিভিন্ন রকমের বিয়োজক, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক, তারা হচ্ছে পচায় ফেলে সেই যে তাদের মৃতদেহের মাঝে যে পুষ্টি পদার্থটা আছে, সেটা আবার হচ্ছে কোথায় ছেড়ে দিবে? আবার হচ্ছে মাটিতে ছেড়ে দিবে বা পানিতে ছেড়ে দিবে। সেই পুষ্টি পদার্থটা আবার গ্রহণ করবে হচ্ছে সবুজ উদ্ভিদ গ্রহণ করে তার হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন করবে। সো আমরা কিন্তু দেখতেছি যে পুষ্টির যে প্রবাহ, একটা বাস্তুতন্ত্রে পুষ্টির যে প্রবাহ, সেই জিনিসটা শুরু হইতেছে উৎপাদক, অর্থাৎ হচ্ছে সবুজ উদ্ভিদ থেকে। সেই সবুজ উদ্ভিদ থেকে আস্তে আস্তে তৃণভোজী প্রাণী, মাংসাশী প্রাণী, এরপর সর্বোচ্চ খাদক যদি থাকে, না থাকলে মাংসাশী প্রাণী। সেই মাংসাশী প্রাণী থেকে বিয়োজকের মাধ্যমে আবার সেই পুষ্টি পদার্থরা হচ্ছে পরিবেশে ফেরত আসতেছে, কার গ্রহণের উপযোগী হয়ে?
সবুজ উদ্ভিদের গ্রহণের উপযোগী হয়। এরকমভাবে একটা বাস্তুতন্ত্রে পুষ্টির যে প্রবাহ, সেই পুষ্টি প্রবাহটা কি আকারে চলতে থাকে? চক্র আকারে চলতে থাকে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, একটা চক্র আকারে কিন্তু চলতে থাকে, ঠিক আছে, চক্র আকারে চলতে থাকে। তাহলে আমাদের যদি এমসিকিউতে আসে যে বাস্তুতন্ত্রে পুষ্টি প্রবাহ কিরকম আকারে চলতে থাকে, আনসার হচ্ছে চক্রাকারে, ঠিক আছে, বা বাস্তুতন্ত্রের পুষ্টি প্রবাহ কিরকম ধরনের, আনসার হচ্ছে চক্রাকার প্রকৃতির, ঠিক আছে। আমরা কিন্তু দেখলাম যে পুষ্টি প্রবাহটা হচ্ছে চক্রাকারে চলতে আছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা বইয়ের মাঝে একটা সংজ্ঞা যা শিখবো এখান থেকে, সেই জিনিসটা হচ্ছে পুষ্টি প্রবাহ কাকে বলে, ঠিক আছে। সো সিম্পল একটা কথা, যে একটা বাস্তুতন্ত্রের ভিতরে পুষ্টি দ্রব্যের চক্রাকারে প্রবাহিত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে পুষ্টি প্রবাহ। অথবা তুমি আরো সুন্দর করে হচ্ছে সংজ্ঞাটা দিতে পারো যে একটা বাস্তুতন্ত্রের উৎপাদক, খাদক, বিয়োজক এদের প্রত্যেকের মাঝে চক্রাকারে পুষ্টি দ্রব্যের যে প্রবাহিত হওয়ার প্রক্রিয়া, সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে পুষ্টি প্রবাহ, ঠিক আছে। তো আশা করি হচ্ছে এই সংজ্ঞাটা তোমরা শিখে ফেলবা, আর মেইন ঘটনাটা আশা করি একদম ইজিলি হচ্ছে বুঝতে পারছো, ঠিক আছে। এই কথাগুলোই হচ্ছে এখানে লেখা আছে। এরপর আসো হচ্ছে শক্তির প্রবাহ। এবার জাস্ট হচ্ছে আমরা একটু আগে যে ফ্লোচার্টটা দেখাইছিলাম, সেই ফ্লোচার্টটা দিয়েই আমরা এই জিনিসটা বর্ণনা করব, শক্তির প্রবাহটা। জাস্ট হচ্ছে এখানে আমাদের কি অ্যাড করতে হবে? শক্তির কথাটা অ্যাড করতে হবে। আচ্ছা, শক্তি কোথা থেকে আসতেছে? ফার্স্টে আসতেছে হচ্ছে সূর্য থেকে। সূর্য থেকে আমরা মনে রাখবো যে পৃথিবীতে যত শক্তি আসে, সূর্য থেকে পৃথিবীতে 100 ভাগ যদি শক্তি আসে, সে 100 ভাগের মাত্র 2 ভাগ এই সবুজ উদ্ভিদ হচ্ছে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে ইউজ করে। তাহলে আমরা মনে রাখলাম যে সূর্য থেকে যত শক্তি পৃথিবীতে আসবে, তার মাত্র 2% শক্তি সবুজ উদ্ভিদ হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে ইউজ করে থাকে, ঠিক আছে। এই কথাটা আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, ইউজ করার পর সবুজ উদ্ভিদ সে কি করবে? সে হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তার দেহের মাঝে হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট তৈরি করবে। আমরা কিন্তু জীবনী শক্তি চ্যাপ্টারে অলরেডি পড়ে আসছি, সালোক সংশ্লেষণের ফলে কি তৈরি হয় উদ্ভিদের দেহের ভিতরে? উদ্ভিদের দেহের ভিতরে কিন্তু হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট তৈরি হয়, ঠিক আছে। সো কার্বোহাইড্রেট তৈরি হলো। এবার সেই কার্বোহাইড্রেট কি উদ্ভিদকে নিয়ে বসে থাকবে? না, সে হচ্ছে শ্বসন প্রক্রিয়া ইউজ করবে। শ্বসন প্রক্রিয়ায় এই কার্বোহাইড্রেট ইউজ হইলে, অর্থাৎ গ্লুকোজ ইউজ হইলে, তখন কি তৈরি হবে? শক্তি তৈরি হবে। সো সবুজ উদ্ভিদের দেহের ভিতরে কি তৈরি হলো? শক্তি তৈরি হলো। এখন সেই শক্তি উদ্ভিদের তো শুধুমাত্র সালোক সংশ্লেষণ আর শ্বসন হয় না, আরও অনেক রকমের হচ্ছে জৈবিক ফাংশন আছে না, সে প্রশোধন করে, তারপর তার দেহের ভিতর দিয়ে হচ্ছে জাইলেম ফ্লোয়েমের ভিতর দিয়ে নানা রকমের পুষ্টি পদার্থ আনা নেওয়া হয়। সো এরকম নানানবিধ হচ্ছে কিন্তু শারীরবৃত্তীয় কাজ কিন্তু উদ্ভিদকে করতে হয়। সো সেই কাজগুলো সংগঠিত করার জন্য সবুজ উদ্ভিদ তার দেহের ভিতরে যে শক্তিটা তৈরি করলো, সেই শক্তির কিছু অংশ হচ্ছে সে ইউজ করে ফেলে, বাকি অংশ তার দেহের ভিতরে সঞ্চিত করে রাখে, ঠিক আছে। তাহলে আমি কিন্তু আবারও বলতেছি, সূর্য থেকে কি আসলো? সৌরশক্তি আসলো। সেই সৌরশক্তিকে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তার দেহের মাঝে কিসে পরিণত করলো? রাসায়নিক শক্তিতে পরিণত করলো। সেই রাসায়নিক শক্তির কিছু অংশ সে শ্বসন বা হচ্ছে দেহের অন্যান্য শারীরবৃত্তীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ইউজ করলো, কিছু অংশ তাপ আকারে সে বের করে দিল, বাকি যে শক্তিটা, সেই শক্তিটা তার দেহের ভিতরে সে হচ্ছে রাসায়নিক শক্তি আকারে সঞ্চিত করে রাখলো। এবার সবুজ উদ্ভিদের ভিতরে যে সঞ্চিত শক্তি আছে, সেই সঞ্চিত শক্তিটা তৃণভোজী প্রাণী যখন তাকে খাবে, তখন তার দেহের ভিতরে নিশ্চয়ই আসে পড়বে। এখন কথা হইতেছে, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। সবুজ উদ্ভিদ ধরো 100 জুল শক্তি তৈরি করলো। এখন তৃণভোজী প্রাণী যখন সবুজ উদ্ভিদকে খাবে, তখন তার দেহের ভিতরে কি 100 জুল শক্তি এসে পড়বে? আনসার হচ্ছে না। আমরা কিন্তু আগেই বললাম যে 100 জুল শক্তি সে তৈরি করছে, ঠিক আছে, বাট তার দেহের ভিতরে শ্বসন হইতেছিল, সেখানে কিছু শক্তি চলে গেছে। তার দেহের ভিতরে আরো নানাবিধ শারীরবৃত্তীয় প্রক্রিয়া হইতেছিল, সেখানে আরো কিছু শক্তি ইউজ হয়ে গেছে। পাশাপাশি পরিবেশে তাপ আকারেও সে কিন্তু কিছু শক্তি ছেড়ে দিছে। বাকি জাস্ট 10% শক্তি, 10% শক্তি সে দেখা যাবে যে তার দেহ থেকে এই তৃণভোজী প্রাণীতে ট্রান্সফার করে দিছে। তৃণভোজী প্রাণীতে তাহলে কত জুল শক্তি আসলো? মাত্র 10 জুল শক্তি আসলো। কথার কথা আমরা জুলে হচ্ছে চিন্তা করতেছি। সো ধরো তৃণভোজী প্রাণীতে কত জুল শক্তি আসলো? 10 জুল শক্তি আসলো। তৃণভোজী প্রাণী যেমন গরু, ছাগল, সেও এই 10 জুল শক্তি নিয়ে কি বসে থাকবে? না, সে তার ওই 10 জুল শক্তির মাঝে কিছু শক্তি হচ্ছে সে শ্বসন কাজে ইউজ করে ফেলবে, কিছু শক্তি সে হচ্ছে তার অন্যান্য যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া আছে সেগুলো চালাইতে হচ্ছে ইউজ করে ফেলবে, ঠিক আছে। তাকে যখন আবার খাবে হচ্ছে এই মাংসাশী প্রাণী, তখন এই মাংসাশী প্রাণীর দেহে এই 10 জুলের মাত্র 10% হচ্ছে শক্তি এসে পৌঁছাবে। তাহলে 10 জুলের 10% কত? 10% মানে হচ্ছে 1 জুল, ঠিক আছে। সো মাংসাশী প্রাণীতে কত জুল শক্তি আসলো? 1 জুল শক্তি আসলো, ঠিক আছে। এবার এই মাংসাশী প্রাণীকে অন্য কোনো প্রাণী যদি খায়, ধরো সর্বোচ্চ খাদক খাইলো, ঠিক আছে। সো এই যে সর্বোচ্চ খাদক, তার দেহের মাঝে এই মাংসাশী প্রাণী থেকে কত পার্সেন্ট শক্তি যাবে বলতো? বুঝতে পারতেছি, 10%। সো 10% হইলে একের 10% কত? একের 10% হচ্ছে 0.1 জুল শক্তি যাবে। সো এরকম ভাবে আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে, এই কথাগুলোই তোমাদের বইতে পরবর্তীতে হচ্ছে আরো বুগিচুগি দিয়ে অনেক কিছু দিয়ে হচ্ছে বোঝানো হয়েছে, বাট মেইন কথা আসলে এটাই যে আমরা দেখব যে বাস্তুতন্ত্রে শক্তির যে প্রবাহ, শক্তির প্রবাহটা কিন্তু একমুখী। শক্তির প্রবাহ সবসময় হচ্ছে
উৎপাদক থেকে সর্বোচ্চ খাদকের দিকে হয় এবং পাশাপাশি প্রত্যেকটা স্তরেই দেখা গেছে যে 90% শক্তি ব্যয় হয়ে যায় বা হারিয়ে যায়, এই সিস্টেমের বাইরে চলে যায়। ঠিক আছে, মাত্র 10% শক্তি পরবর্তী খাদকে যাইতে পারে। ঠিক আছে, এখান থেকেও মাত্র 10% শক্তি পরবর্তী খাদকে যাইতে পারে। সো এই কথাটাই শক্তি প্রবাহের মেইন কথা। ঠিক আছে, এগুলাই তোমাদের বইতে এই যে শক্তির প্রবাহর যে কথাগুলো আছে এগুলাই কিন্তু বলা হয়েছে, এই কথাগুলাই বলা হয়েছে। সো আশা করি মেইন জিনিসটা তোমরা বুঝতে পারছো। মেইন জিনিস বুঝতে পারলে এবার তোমরা কিন্তু নিজেরাই বানায়া লিখতে পারবা। ঠিক আছে, এখান থেকে আমাদের জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে। সে কি মনে রাখতে হবে? যে আমরা মনে রাখবো যে বাস্তুতন্ত্রে শক্তির যে প্রবাহ, সেই শক্তির প্রবাহ সবসময় একমুখী। সো আমরা কিন্তু দুইটা কথা জানলাম। আমরা আগে লিখে ফেলি, শক্তির প্রবাহ কিরকম হয়? শক্তির প্রবাহ হয় একমুখী। ঠিক আছে, আর একটু আগে আমরা দেখলাম পুষ্টির প্রবাহটা কিরকম হয়? পুষ্টির প্রবাহটা হয় চক্রাকার বা চাক্রিক। ঠিক আছে, তো এই কথাগুলো অবশ্যই আমরা মনে রাখবো, এমসিকিউতে মাঝে মাঝে কিন্তু আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, আর লাস্টের দিকে আমরা দেখবো যে এই যে সর্বোচ্চ খাদকে আসলো শক্তিটা আসার পর সে সর্বোচ্চ খাদককে যখন এই বিয়োজকরা পচাই ফেললে সর্বোচ্চ খাদকের দেহের মাঝে অবশিষ্ট যে রাসায়নিক শক্তিগুলো আছে সেই শক্তিগুলোকে সে আবার পরিবেশের মাঝে ছেড়ে দিবে। ওই শক্তিটা আবার সবুজ উদ্ভিদ যখন অজৈব বস্তু আকারে এই পদার্থগুলোকে গ্রহণ করবে তখন সে সামান্য কিছু পরিমাণ শক্তি সে গ্রহণ করতে পারে। ঠিক আছে, তো এইভাবেই আমাদের যে বাস্তুতন্ত্র আছে সেই বাস্তুতন্ত্রের মাঝে শক্তির প্রবাহটা চলতে থাকে। ঠিক আছে, তো এই কথাগুলোই আমাদের বইতে আছে এবং আমরা আশা করি ইনশাল্লাহ সুন্দর করে লিখতে পারবো। ঠিক আছে, এখান থেকে জাস্ট আমরা ছোটখাটো কিছু বেসিক মনে রাখবো যে পুষ্টির প্রবাহ আমরা দেখছিলাম চক্রাকার বা চাকরি, এবং পাশাপাশি বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সবসময় হয়েছে একমুখী। ঠিক আছে, এটা কখনো বিপরীতমুখী হবে না, কখনো বিয়োজক বা সর্বোচ্চ স্তরে খাদক থেকে উদ্ভিদ পর্যন্ত যাবে ওই জিনিসটা না। উদ্ভিদ থেকে সবসময় তৃণভোজী প্রাণী, তৃণভোজী প্রাণী থেকে মাংসাশী প্রাণী, মাংসাশী থেকে সর্বোচ্চ খাদক, এরকম ভাবেই সবসময় একমুখী শক্তির প্রবাহ কিন্তু বজায় থাকে। সো এই কথাটা আমরা মনে রাখবো। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। এরপর আমরা আরেকটা জিনিস জানবো, সেটা ট্রফিক লেভেল। ট্রফিক লেভেলটা সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করি। ট্রফিক লেভেল আসলে জিনিসটা কি? ট্রফিক লেভেল জিনিসটা কি? ট্রফিক লেভেল আর কিছুই না ভাই, একদমই সহজ একটা জিনিস। ট্রফিক লেভেল মানে কি? এই যে আমরা দেখলাম উৎপাদক, একটা বাস্তুতন্ত্রের এই যে ফ্লো, সেই ফ্লো চার্টের মাঝে আমরা যে উৎপাদক লিখলাম, অর্থাৎ সবুজ উদ্ভিদ দেখলাম, তারপর তৃণভোজী প্রাণী দেখলাম, তারপর মাংসাশী প্রাণী দেখলাম, এরা প্রত্যেকেই এক একটা ট্রফিক লেভেল। সো আমরা মনে রাখবো কি ট্রফিক লেভেলের সংজ্ঞাটা আমাদের সৃজনশীলের ক নম্বরে আসতে পারে। সো আমরা এই সংজ্ঞাটা অবশ্যই শিখে ফেলবো। খাদ্য শিকলের প্রতিটি স্তরকে বলা হয় ট্রফিক লেভেল। খাদ্য শিকলের প্রত্যেকটা স্তরই এক একটা ট্রফিক লেভেল। তাহলে এবার বলতো যে উৎপাদক অর্থাৎ সবুজ উদ্ভিদ যে, সে কি কোনো ট্রফিক লেভেল কিনা? অবশ্যই সে ট্রফিক লেভেল। প্রথম স্তরে খাদক, সে আর একটা ট্রফিক লেভেল। দ্বিতীয় স্তরে খাদক, সেও আরেকটা ট্রফিক লেভেল। সর্বোচ্চ স্তরে খাদক, সেও কিন্তু আরেকটা ট্রফিক লেভেল। ঠিক আছে, সো প্রত্যেকটা যে স্টেপ আমরা দেখলাম, প্রত্যেকটা যে স্তর আমরা দেখলাম, ওই জিনিসটাকেই বলা হয় ট্রফিক লেভেল। ঠিক আছে, এখন ট্রফিক লেভেলের সাথে শক্তির কি সম্পর্ক আছে? শক্তির কি সম্পর্ক আছে এটা কিন্তু ঘুরে ফিরে একটু আগে আমি যে শক্তির যে বর্ণনাটা দিছি, শক্তির প্রবাহের বর্ণনা, সেটার সাথে মিলে যায়। আমরা মনে রাখবো যে সর্বনিম্ন যে ট্রফিক লেভেল, সর্বনিম্ন ট্রফিক লেভেল কোনটা ছিল? সর্বনিম্ন ট্রফিক লেভেল ছিল আমাদের উৎপাদক। উৎপাদকে কিন্তু সবচেয়ে বেশি শক্তি ছিল। একটু মনে করে দেখো, উৎপাদকে কিন্তু ছিল সবচেয়ে বেশি শক্তি। আমরা একটু মনে করে দেখি যে এই যে সবুজ উদ্ভিদ, সেই সবুজ উদ্ভিদে কিন্তু ছিল উৎপাদক কিংবা প্রডিউসার, কারণ সে সালোক সংশ্লেষণ করতে পারতেছিল। ঠিক আছে, এখন এই যে উৎপাদক বা সবুজ উদ্ভিদ, সে আমরা মনে রাখবো সর্বনিম্ন ট্রফিক লেভেল। সে সর্বনিম্ন ট্রফিক লেভেল। আর সর্বোচ্চ ট্রফিক লেভেলকে সর্বোচ্চ খাদক। ঠিক আছে, সর্বোচ্চ ট্রফিক লেভেল সর্বোচ্চ খাদক, আর সর্বনিম্ন ট্রফিক লেভেল আমাদের উৎপাদক কিংবা সবুজ উদ্ভিদ। সো সবুজ উদ্ভিদে আমরা মনে রাখবো বা উৎপাদকে আমরা মনে রাখবো কিংবা সর্বনিম্ন ট্রফিক লেভেল আমরা মনে রাখবো যে সবচেয়ে বেশি পরিমাণে শক্তি থাকে। সবচেয়ে বেশি পরিমাণে শক্তি কিন্তু সবুজ উদ্ভিদে থাকতেছে বা উৎপাদকে থাকতেছে বা সর্বনিম্ন ট্রফিক লেভেলে থাকতেছে। এরপর আমরা যতই আস্তে আস্তে সর্বোচ্চ খাদকের দিকে আগাইতে থাকি, অর্থাৎ প্রথম স্তরে খাদক, তাতে শক্তি আর একটু কমে যায়। প্রথম স্তরে খাদক থেকে দ্বিতীয় স্তরে খাদকে যখন যায় তখন শক্তি আরও কমে যায়। সেই দ্বিতীয় স্তরে খাদক থেকে সর্বোচ্চ খাদকে যখন যায় বা তৃতীয় স্তরে খাদকে যায় তখন শক্তি আরও কমে যায়। এরকমভাবে কিন্তু আস্তে আস্তে 4-5টা লেভেল পরে কিন্তু আর কোনো ধরনের শক্তি থাকে না। ঠিক আছে, সো এই কথাগুলোই তোমাদের বইতে বলা হয়েছে। এই যে দেখো, প্রত্যেকটা স্তরে মাত্র তার থেকে পরবর্তী স্তরে মাত্র 10% শক্তি যায়, 10% শক্তি যায়। সো এই জিনিসগুলো কিন্তু তোমাদের বইতে বলা হয়েছে। এরপর এই যে ফুল ধারণা, এতক্ষণ পর্যন্ত আমরা যা শিখলাম, সেই জিনিসটাকে আরো ইজিলি যাতে আমরা মনে রাখতে পারি, তার জন্য বইতে একটা নতুন টপিকের কথা বলা হয়েছে। সেই জিনিসটা কি? সেটা শক্তি পিরামিড। শক্তি পিরামিড
একটা ট্রফিক লেভেলে আসলে কতটুকু শক্তি আছে এবং তার পরবর্তী ট্রফিক লেভেলে কতটুকু শক্তি ট্রান্সফার হইতেছে সেটা সম্পর্কে আমরা যাতে এক দেখাই বুঝতে পারি এরকম একটা চিত্র, ঠিক আছে। সো চলো আমরা আগে শক্তি পিরামিডের চিত্রটা একটু দেখে ফেলি। চিত্রটা দেখলে আসলে মেইন কাহিনীটা বোঝা আমাদের জন্য একদমই ইজি হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু একটু আগে পড়তেছিলাম যে খাদ্য শিকলের প্রত্যেকটা স্তরকে বলা হয় এক একটা ট্রফিক লেভেল। সো খাদ্য শিকলের প্রথম স্তর হচ্ছে উৎপাদক। প্রথম স্তর হচ্ছে, আমরা একটু লিখে ফেলি, প্রথম স্তর হচ্ছে উৎপাদক। সো উৎপাদক হচ্ছে, আমরা মনে রাখবো প্রথম ট্রফিক লেভেল, একদম সর্বনিম্ন ট্রফিক লেভেল বা প্রথম ট্রফিক লেভেলকে উৎপাদক। সো এই কথাগুলো কিন্তু আমাদের এমসিকিউতে আসবে। এমসিকিউতে কি আসবে আমরা একটু দেখি, যে এমসিকিউতে এরকম ভাবে আসবে যে একটা শক্তি পিরামিডের প্রথম ট্রফিক লেভেল কে। একটা শক্তি পিরামিড আমরা দেখতেছি, সেটার প্রথম ট্রফিক লেভেলই হচ্ছে উৎপাদক। প্রথম ট্রফিক লেভেল হচ্ছে উৎপাদক। প্রথম ট্রফিক লেভেলে কি আছে? উৎপাদক আছে। এরপর তার পরবর্তী দ্বিতীয় যে ট্রফিক লেভেল, সেই দ্বিতীয় ট্রফিক লেভেলে কে থাকে? দ্বিতীয় ট্রফিক লেভেলে থাকে প্রথম স্তরের খাদক। দ্বিতীয় ট্রফিক লেভেলে থাকে প্রথম স্তরের খাদক। এই কথাগুলো হচ্ছে প্যাচ লাগাই, ঠিক আছে। সো আমরা ভালো করে কিন্তু একটু বুঝে যাই। একটু দেখো যে দ্বিতীয় ট্রফিক লেভেলে কারা আছে, যারা কিনা উৎপাদককে খাচ্ছে। উৎপাদককে কারা খায়? প্রথম স্তরের খাদক খায়, প্রথম স্তরের খাদক। সো আমরা মনে রাখবো যে দ্বিতীয় ট্রফিক লেভেলে কারা থাকে? দ্বিতীয় ট্রফিক লেভেলে থাকে হচ্ছে প্রথম স্তরের খাদকরা। প্রথম স্তরের খাদকরা হচ্ছে দ্বিতীয় ট্রফিক লেভেলে থাকে। এরপর থার্ড যে হচ্ছে ট্রফিক লেভেল, থার্ড ট্রফিক লেভেলে কে থাকে? থার্ড ট্রফিক লেভেলে থাকে হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। থার্ড ট্রফিক লেভেলে থাকে হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। এই কথাগুলো কিন্তু আমাদের এমসিকিউতে আসবে, ঠিক আছে। আশা করি আমরা কিন্তু একদম বুঝে আগাচ্ছি। ফার্স্টে আমরা পড়ছি বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রের মাঝে পড়ছি যে খাদ্য শিকল বলে একটা কিছু আছে। উৎপাদকের প্রথম স্তরে খাদক, দ্বিতীয় স্তরে খাদক, তৃতীয় স্তরে খাদক এবং সবশেষে হচ্ছে বিয়োজক। সেই যে চেইন, সেই চেইনের মাঝে আমরা দেখতেছি যে সবচেয়ে বেশি শক্তি থাকে উৎপাদককে, তারপর হচ্ছে আরেকটু কম, তারপর আরেকটু কম, তারপর আরেকটু কম। সো এই জন্য এদেরকে যাতে আমরা ভালো করে বুঝতে পারি, তার জন্য তাদেরকে আমরা হচ্ছে একটু লম্বালম্বিভাবে চিন্তা করতেছি। সো লম্বালম্বিভাবে চিন্তা করলে একটু দেখো যে উৎপাদক সবচেয়ে নিচে আছে, সবচেয়ে বেশি শক্তি, সুতরাং তার জায়গাটা সবচেয়ে বেশি থাকবে। তার থেকে পরবর্তী লেভেলে যে থাকবে প্রথম স্তরে খাদক, তার শক্তির পরিমাণটা আরেকটু কমে যাবে। তার থেকে উপরে থাকবে হচ্ছে দ্বিতীয় স্তরে খাদক, তার শক্তিটা আরো কম। দ্বিতীয় স্তরে খাদককে যারা খায় সেটা হচ্ছে তৃতীয় স্তরে খাদক, সে তৃতীয় স্তরে খাদকে কিন্তু শক্তির পরিমাণ আরো কম। এই যে প্রত্যেকটা স্তর আমরা এবার চিন্তা করতেছি, সেই স্তরগুলোকে বলা হচ্ছে ট্রফিক লেভেল। সো আমরা ট্রফিক লেভেলের সংজ্ঞাটা কিন্তু এরকম ভাবেও দিতে পারি যে শক্তি পিরামিডের প্রতিটি স্তরকে বলা হয় হচ্ছে ট্রফিক লেভেল, অথবা বইতে যেরকম লেখছে যে খাদ্য শিকলের প্রত্যেকটা স্তরকে বলা হয় হচ্ছে ট্রফিক লেভেল, ঠিক আছে। তোমার যে এরকম ভাবে হচ্ছে সংজ্ঞা লেখা ইচ্ছা সেরকম ভাবে সংজ্ঞা কিন্তু দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, শক্তি পিরামিডের ধারণাটা আমরা আশা করি বুঝতে পারছি। যে শক্তি পিরামিড নাম শুনে বোঝা যাচ্ছে যে এই পিরামিডে আসলে শক্তি, কার কত শক্তি আছে সেই জিনিসটা প্রকাশ করা যাবে। সো আমরা যদি হচ্ছে উৎপাদককে নিচে রাখি, তার সবচেয়ে বেশি পরিমাণ শক্তি, সো তাকে নিচে রেখে আস্তে আস্তে আমরা যদি বাকি যে খাদকগুলো আছে তাদেরকে সাজাই, তখন আমরা দেখব যে এই ফুল জিনিসটা হচ্ছে একটা পিরামিডের স্ট্রাকচার ধারণ করছে, ঠিক আছে। সো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে শক্তি পিরামিড। সো এখান থেকে সেম প্রশ্ন নানান রকম ভাবে ঘুরে আসতে পারে। কিরকম ভাবে আসতে পারে দেখো তো। শক্তি পিরামিডে সবচেয়ে নিচে কে থাকে? শক্তি পিরামিডে সবচেয়ে নিচে থাকে হচ্ছে উৎপাদক। অথবা এই জিনিসটা আসতে পারে যে শক্তি পিরামিডে সর্বনিম্ন ট্রফিক লেভেলের অধিকারী কে? শক্তি পিরামিডে সর্বনিম্ন ট্রফিক লেভেলের অধিকারী হচ্ছে উৎপাদক। অথবা এই জিনিসটাও আসতে পারে যে কোন ট্রফিক লেভেলে সবচেয়ে বেশি পরিমাণে শক্তি থাকে? সবচেয়ে বেশি পরিমাণে শক্তি থাকে কিন্তু হচ্ছে উৎপাদক লেভেলে, অর্থাৎ প্রথম ট্রফিক লেভেলে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে শক্তি থাকে, ঠিক আছে। এরপর হচ্ছে দ্বিতীয় ট্রফিক লেভেলে বা প্রথম স্তরে খাদকে আর একটু কম, তৃতীয় ট্রফিক লেভেলে বা দ্বিতীয় স্তরে খাদককে হচ্ছে আর একটু কম, তার থেকে হচ্ছে চতুর্থ ট্রফিক লেভেলে বা তৃতীয় স্তরে খাদক বা সর্বোচ্চ খাদকে শক্তির পরিমাণ কিন্তু আরো কমে যায়। কারণ প্রত্যেকটা ট্রফিক লেভেলে যেই জীবরা আছে তারা তাদের নিজেদের কাজেই যে শক্তি তারা সঞ্চয় করছে তার অনেক অংশই হচ্ছে খরচ করে ফেলে, প্রায় 90%ই খরচ করে ফেলে। সে ধরো 100 টাকা কামাইছে, 100 জুল শক্তি সে কামাইছে, তাহলে তার ভিতরে 90% শক্তি সে তার নিজের শ্বসন, তারপর তাপ আকারে হচ্ছে ছেড়ে দিবে, তাপ আকারে হচ্ছে পরিবেশে ছেড়ে দিবে। বাকি মাত্র 10% শক্তি হচ্ছে পরবর্তী যে ট্রফিক লেভেল অর্থাৎ প্রথম স্তরে খাদক দিয়ে দিবে। প্রথম স্তরে খাদকও শ্বসনের কাজে, তারপর হচ্ছে তাপ আকারে পরিবেশে কিছু শক্তি ছেড়ে দিবে। তার মাত্র 10% শক্তি অর্থাৎ 1 জুল শক্তি হচ্ছে পরবর্তী তৃতীয় যে ট্রফিক লেভেল বা দ্বিতীয় স্তরে খাদক যারা আছে তাদেরকে দিবে। তৃতীয় ট্রফিক লেভেলে যারা আছে তারাও শোষণ করবে, সো ওই শোষণ করতে গিয়ে কিছু পরিমাণ শক্তি তারা খরচ করে ফেলবে। বাকি হচ্ছে তাপ আকারে পরিবেশে তারা কিছু পরিমাণ শক্তি ছেড়ে দিবে। তার মাত্র 10% শক্তি অর্থাৎ 0.1 জুল হচ্ছে শক্তি তারা চতুর্থ ট্রফিক লেভেল বা তৃতীয় স্তরে খাদকদের হচ্ছে
ট্রান্সফার করবে। সো এরকমভাবে আমরা কিন্তু দেখতেছি যে শক্তি পিরামিডের সর্বনিম্ন যে স্তর বা প্রথম যে ট্রফিক লেভেল, সেই ট্রফিক লেভেলে সবচেয়ে বেশি পরিমাণ শক্তি থাকে, আর আস্তে আস্তে যতই উপরের দিকে উঠে যায় বা ট্রফিক লেভেলের সংখ্যা যতই বাড়তে থাকে তত কিন্তু শক্তির পরিমাণ কমতে থাকে। এখন এই চতুর্থ ট্রফিক লেভেলে যারা আছে অর্থাৎ তৃতীয় স্তরে খাদক, তাদেরকে যদি অন্য আরেকটা খাদক খাইতো, ধরো হাঙ্গর খাইছে, সো ওই হাঙ্গরের দেহে কতটুকু শক্তি যাবে বলতো? মাত্র কিন্তু এই 0.1% এর 10%, অর্থাৎ কতটুকু শক্তি যাবে? 0.01 জুল শক্তি কিন্তু যাবে। সো আমরা কিন্তু দেখতেছি যে শক্তি পিরামিডে স্তরের সংখ্যা যতই বাড়তে থাকে বা উপরের দিকে যতই উঠতে থাকে আমরা, ততই কিন্তু শক্তির পরিমাণ আস্তে আস্তে কমতে কমতে একসময় শক্তি থাকে না বললেই কিন্তু চলে, ঠিক আছে? সো যদি শক্তি না থাকে তাহলে কি হবে? শক্তি যদি না থাকে তাহলে অন্য কোনো প্রাণী কিন্তু আর এটাকে খাবে না, ঠিক আছে? তুমি কিন্তু ভাত মাংস বা যা কিছুই তুমি খাও না কেন খাও? যেন তুমি শক্তি পাও। যদি শক্তি না পাইতা তাহলে কিন্তু সেই খাবারই তুমি গ্রহণ করতে না, ঠিক আছে? সো এই কথাটাই আমাদের এইখানে বলা হয়েছে, এখানে বলা হয়েছে। কি বলা হয়েছে দেখো, যে খাদ্য শিকল সীমিত রাখতে শক্তি পিরামিডের প্রভাব। আমরা কিন্তু দেখছিলাম যে শক্তির প্রবাহ সবসময় একমুখী, এই প্রবাহকে কখনো বিপরীতমুখী করা যায় না। পাশাপাশি প্রত্যেকটা ধাপেই কিন্তু প্রায় 90% শক্তি কমে যায় বা ব্যবহারযোগ্যতা হারায়। ফলে শক্তির এই ক্রমবর্ধমান হ্রাস বা আস্তে আস্তে যে কমতে কমতে একসময় যে জিরো হয়ে যাওয়ার কারণে মাত্র 4 থেকে 5টা ধাপের ভিতরে কিন্তু এই জিনিসটা সীমাবদ্ধ থাকে, ঠিক আছে? অর্থাৎ একটা খাদ্য শিকল যদি আমরা চিন্তা করি, সেই শিকলের মাঝেও সর্বোচ্চ কতটুকু আমরা চিন্তা করতে পারবো যে তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ খাদক, এরপরে কিন্তু আর কোনো ধরনের খাদক থাকে না, ঠিক আছে? কারণ সেই ক্ষেত্রে কোনো ধরনের শক্তি আর ট্রান্সফার হইতেছে না, ঠিক আছে? তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এখন এখান থেকে আমাদের সৃজনশীলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নটা আমরা দেখে ফেলি আমাদের আজকে ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো চলো এখান থেকে আসলে কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে সেই জিনিসটা আমরা একটু দেখে ফেলি। ফার্স্টে আসলে ট্রফিক লেভেলের কি বললাম, কখতে এটা ইম্পর্টেন্ট। ট্রফিক লেভেল কাকে বলে, ট্রফিক লেভেল বলতে কি বোঝায়, এই টাইপের প্রশ্ন সৃজনশীলে কখতে আসতে পারে, আর পাশাপাশি এমসিকিউতে তো আসতেই পারে। এবং এখান থেকে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, শক্তি পিরামিড সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা রাখতে হবে, ঠিক আছে? সো শক্তি পিরামিড কাকে বলে এই সংজ্ঞাটা অবশ্যই বই থেকে শিখে ফেলবা। বইয়ের মাঝে দেখো আমি শক্তি পিরামিড প্র্যাকটিক্যালি বুঝাইলাম শক্তি পিরামিড আসলে কি, আর এখানে শক্তি পিরামিডের একটা সুন্দর সংজ্ঞা আছে। সংজ্ঞাটা অবশ্যই শিখে ফেলবা, যে একটা খাদ্য শিকলে যুক্ত প্রতিটি পুষ্টি স্তরের শক্তি সঞ্চয় এবং স্থানান্তরের যে বিন্যাস ছক, সেই জিনিসটাকে বলা হয় শক্তি পিরামিড। ভালো করে একটু বোঝার চেষ্টা করো। আমরা ছবিটার সাথে আবার একটু মিলাই, যে একটা খাদ্য শিকলে যুক্ত, এই জিনিসটা যদিও এখন আর শিকলের অবস্থানে নাই, আমরা কিন্তু একটা পিরামিডের অবস্থানে দেখতেছি এই জিনিসটাকে। বাট এরা কিন্তু আগে একটা শিকল আকারে ছিল না, যে একে খাইছে, একে খাইছে, এরকম কিন্তু একটা শিকল ছিল, ঠিক আছে? সো একটা খাদ্য শিকলে যুক্ত প্রতিটি খাদ্য স্তরের শক্তি সঞ্চয়, সে কতটুকু শক্তি সঞ্চয় করছে আর কতটুকু শক্তি ট্রান্সফার করছে, সেই জিনিসটা যে বিন্যাস ছকের মাধ্যমে প্রকাশ করা যায়, সেই জিনিসটাকে বলা হচ্ছে শক্তি পিরামিড। আমরা কিন্তু দেখতেছি যে এ মাত্র 10% শক্তি এঁকে দিল, মাত্র 10% শক্তি এঁকে দিল, তার মাত্র 10% শক্তি এঁকে দিল। সো এই জিনিসটা কিন্তু একটা বিন্যাস ছক আকারে কিন্তু প্রকাশ করা গেছে। সো ওই জিনিসটাই কিন্তু আমাদের সংজ্ঞাতে চলে আসছে, যে একটা খাদ্য শিকলে যুক্ত প্রতিটি পুষ্টি স্তরের শক্তি সঞ্চয় এবং স্থানান্তরের যে বিন্যাস ছক আছে, সেই জিনিসটাকে বলা হয় শক্তি পিরামিড। এই পিরামিডের সবচেয়ে নিচে থাকে উৎপাদক, যে কিনা সর্বোচ্চ শক্তির অধিকারী। তার পরবর্তী ট্রফিক লেভেলে কিন্তু ওই শক্তির পরিমাণটা আস্তে আস্তে কমে যায়, ঠিক আছে? পরবর্তী ট্রফিক লেভেলে কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, এবং চূড়ান্ত খাদকে বা সর্বোচ্চ যে ট্রফিক লেভেল, সেই ট্রফিক লেভেলে কিন্তু একদম শক্তি কম পৌঁছায়, ঠিক আছে? সো এই জন্যই আমরা লিখবো যে উৎপাদক থাকে পিরামিডের ভূমিতে আর চূড়ান্ত খাদক থাকে সবার উপরে, ঠিক আছে? সো আমরা কিন্তু এই জিনিসটা দেখলাম। এই কথাগুলো ফার্স্টে বর্ণনা আকারে তোমাকে বুঝাইলে তুমি কিন্তু বুঝতা না, কিন্তু চিত্রটা দিয়ে যেই মাত্র বুঝাইছি তোমার কাছে কিন্তু আশা করি ইজিলি তুমি ক্যাচ করতে পারছো, ঠিক আছে? সো এই কথা। আর খাদ্য শিকল সীমিত রাখতে শক্তি পিরামিডের প্রভাবটা কিরকম, সেই জিনিসটা আমাদের সৃজনশীলের ঘ নাম্বার কিন্তু মাঝে মাঝে আসতে পারে, ঠিক আছে? সো ঘ নাম্বারে কিন্তু এই জিনিসটা আসতে পারে যে উদ্দীপকের বিন্যাসটি, ধরো উদ্দীপক একটা শক্তি পিরামিড দিয়ে দিচ্ছে, তোমাকে বলছে যে উদ্দীপকের বিন্যাসটির খাদ্য শিকল সীমিত রাখতে ভূমিকা বর্ণনা করো। সো উদ্দীপকের বিন্যাস শক্তি পিরামিড, সেই পিরামিডটার কিভাবে খাদ্য শিকল সীমিত রাখতে ভূমিকা রাখে সেই জিনিসটা বর্ণনা করবা। যে এই শক্তি পিরামিডে আমরা দেখি সর্বনিম্ন স্তরে অবস্থান করে উৎপাদক, যাতে সর্বোচ্চ পরিমাণ শক্তি থাকে। উৎপাদক তার দেহের মাঝে এই সঞ্চিত শক্তির প্রায় 90% শক্তি সে তার শ্বসন এবং অন্যান্য শারীরবৃত্তীয় কাজে খরচ করে ফেলে এবং পরিবেশের মাঝে তাপ আকারে ছেড়ে দেয়। মাত্র 10% শক্তি তার পরবর্তী যেই ট্রফিক লেভেল আছে সেই ট্রফিক লেভেলে ট্রান্সফার করে, অর্থাৎ প্রথম স্তরে খাদকে ট্রান্সফার করে। প্রথম স্তরে খাদক তারও প্রায় 90% শক্তি এরকমভাবে ব্যয় হয়ে যায়, সে মাত্র 10% শক্তি তার পরবর্তী যে ট্রফিক লেভেল অর্থাৎ তৃতীয়
দ্বিতীয় ট্রফিক লেভেল হচ্ছে ট্রান্সফার করে বা দ্বিতীয় স্তরে খাদ্যকে হচ্ছে ট্রান্সফার করে। এরকমভাবে দেখা যায় যে শক্তি পিরামিডের একদম যতই হচ্ছে উপরের দিকে যাওয়া যায় শক্তির পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। প্রত্যেকটা ট্রফিক লেভেলেই 90% শক্তি হচ্ছে তাপ এবং শোষণ কাজে হচ্ছে ইউজ হয়ে যায়, মাত্র 10% শক্তি হচ্ছে পরবর্তী স্তরে যেতে পারে। এরকমভাবে শক্তি পিরামিডের একদম চূড়া পর্যন্ত যেতে যেতে ব্যবহারযোগ্য বা স্থানান্তরযোগ্য শক্তির পরিমাণ একদম শূন্য হয়ে যায়, যে কারণে খাদ্য শিকল সাধারণত 4 বা 5টি স্তরের মাঝে হচ্ছে সীমাবদ্ধ থাকে, এর বেশি হচ্ছে সে কিন্তু বড় হইতে পারে না। ঠিক আছে, সো এই কথাটাই হচ্ছে সুন্দর করে তোমরা কিন্তু ওই চিত্রটা এঁকে তারপর হচ্ছে ব্যাখ্যা করবা। অথবা এই জিনিসটা এরকমভাবে আসতে পারে যে উদ্দীপকের বিন্যাসটির অর্থাৎ শক্তি পিরামিডের মাধ্যমে বাস্তুতন্ত্রের বিভিন্ন ট্রফিক লেভেলের মাঝে কি সম্পর্ক আছে সেই জিনিসটা ব্যাখ্যা করো। তো এই জিনিসটা আসলে সিমিলার ব্যাখ্যাই হবে যে আমরা হচ্ছে 5টা শক্তি পিরামিড এঁকে ফেলবো, এঁকে তারপর দেখাবো যে উৎপাদকে যে শক্তি থাকে তার মাত্র 10% পরবর্তী স্তরে যায়, তার 10% হচ্ছে পরবর্তী স্তরে যায়। এরকমভাবে হচ্ছে আস্তে আস্তে শক্তির পরিমাণ কিন্তু কমে যায়। ঠিক আছে, উপরে যতই আমরা যেতে থাকি তত কিন্তু শক্তির পরিমাণ কমে যেতে শুরু করে। সো ওই কথাটাই হচ্ছে লিখবা যে প্রত্যেকটা ট্রফিক লেভেলের মাঝে শক্তির ট্রান্সফারটা হয় মাত্র 10%। সো ওই জিনিসটাই হচ্ছে তাদের মাঝে সম্পর্ক। ঠিক আছে, সো আশা করি হচ্ছে এই জিনিসটা কিভাবে লিখতে হবে বুঝতে পারছো। এখন এখান থেকে এমসিকিউ কি আসতে পারে? এমসিকিউতে যে জিনিসটা আসতে পারে সেটা হচ্ছে এরকম একটা খাদ্য শিকল তোমাকে দিয়ে দিতে পারে, যে বলবে যে হচ্ছে সবুজ উদ্ভিদ, তার থেকে হচ্ছে গরু, গরু থেকে হচ্ছে মানুষ। ঠিক আছে, সো দিয়ে তোমাকে বলবে যে এই যে সবুজ উদ্ভিদ যদি এক্স পরিমাণ শক্তি তৈরি করে, সবুজ উদ্ভিদ কত পরিমাণ শক্তি তৈরি করছে? এক্স পরিমাণ শক্তি, তাহলে গরুতে কতটুকু যাবে? অথবা হচ্ছে এই জিনিসটা জিজ্ঞাসা করতে পারে যে মানুষে কতটুকু শক্তি হচ্ছে ট্রান্সফার হবে। সো দেখো সবুজ উদ্ভিদে কতটুকু শক্তি তৈরি হলো? এক্স জুল, সেই এক্স জুলের 10% শক্তি যাবে হচ্ছে গরুতে। এক্স এর 10% কত? এক্স এর 10% হচ্ছে, আমরা লিখি এক্স এর 10%। আমি তোমাদেরকে একটু ম্যাথ শেখাইতেছি। ঠিক আছে, সো আমরা কি লিখতে পারি? এক্স ইন্টু 10% মানে কত? 10/100। সো কি লেখা যায়? কাটাকাটি করলে কিন্তু x/10 আসে। ঠিক আছে, সো গরুতে কতটুকু যাবে? গরুতে যাবে হচ্ছে x/10। তাহলে মানুষে কত যাবে? মানুষে যাবে হচ্ছে x/10 এর 10%। x/10 এর 10% কত দেখো? x/10 ইন্টু 10/100, 10/100। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করলে কত আসে? x/100। তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এই টাইপের হচ্ছে এমসিকিউ সাধারণত এখান থেকে এসে থাকে। ঠিক আছে, যে একটা তোমার হচ্ছে খাদ্য শিকল দিয়ে বলবে এ হচ্ছে এক্স জুল শক্তি তৈরি করে, মানুষের কতটুকু শক্তি যাবে। ঠিক আছে, সো প্রত্যেক ক্ষেত্রে হচ্ছে 10% শক্তি যাবে। এখানে এক্স জুল ছিল, এটা যাবে x/10, এটা যাবে x/10 এর 10%, অর্থাৎ x/100। ঠিক আছে, সো এরকমভাবে কিন্তু আমরা আশা করি হচ্ছে এখান থেকে এমসিকিউ আসলে ইনশাল্লাহ পেরে যাব। ঠিক আছে, সো মোটামুটি এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের সব কিছু একদম সহজে বুঝতে পারছো। এরকমভাবে এই টপিকটা না, বাকি যতগুলো টপিক আছে, পুরো বায়োলজি বইয়ের যতগুলো টপিক আছে সব কিছুর A to Z যদি আমার কাছে পড়তে চাও, তাহলে ডেফিনেটলি এসএসসি বায়োলজির যে কোর্স আছে আমাদের 27 ব্যাচ এবং 28 ব্যাচের জন্য আমাদের 2টা কোর্স চলমান আছে, সেই কোর্সগুলোতে দ্রুত ভর্তি হয়ে যাও। যারাই হচ্ছে আমাদের এই ক্লাসটা দেখতেছো, অবশ্যই আমি বলবো যে প্রত্যেকেই হচ্ছে দ্রুত ভর্তি হয়ে যাও। বেস্ট অফ দ্য বেস্ট জায়গায় বায়োলজি যদি শিখতে চাও তাহলে এই কোর্সগুলোতেই এনরোল করতে হবে। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা জিনিস এরকম সহজ করে, যেই ভাষায় বুঝাইলে তুমি ইজিলি বুঝতে পারবা, অ্যাকচুয়ালি সেই ভাষাতেই তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি। সো ডেফিনেটলি আমাদের এখানে মাত্র হচ্ছে 1750 করে ফি। 1750 টাকা একবার একটা পেমেন্টে তুমি ফুল এসএসসি বায়োলজির 14টা অধ্যায়ের যা কিছু আছে সব কিছু হচ্ছে যদি আমার কাছে পড়তে চাও, তাহলে ডেফিনেটলি হচ্ছে আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে চেক করো। ফার্স্ট কমেন্ট চেক করলে হচ্ছে এই কোর্সের সকল ডিটেলস পেয়ে যাবা। ঠিক আছে, এসএসসি 27 এবং 28 2টা কোর্সেরই সকল ডিটেলস কিন্তু আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। সেখান থেকে দ্রুত ভর্তি হয়ে যাও। যে কাজটা করবা, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা 01635157417। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানালেই হবে যে ভাই আমি আপনার এসএসসি 27 বা 28 ব্যাচের কোর্সে হচ্ছে ভর্তি হতে চাই, ভাই তোমাকে প্রসেস দিব, সেই অনুযায়ী দ্রুত ভর্তি হয়ে যাও। আর যারাই হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হচ্ছে প্রত্যেকে কিন্তু হচ্ছে আমি বেস্ট অফ দ্য বেস্ট দাগানো বই দিচ্ছি, যে দাগানো বই থেকে এমসিকিউ 100% কমন আসবে। এবং এর পাশাপাশি প্রত্যেক চ্যাপ্টার শেষে কিন্তু আমি পরীক্ষার ব্যবস্থা রাখতেছি, যে পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে তুমি একদম বায়োলজিতে 90+, শুধুমাত্র A+ না 90+ নাম্বার পাওয়ার মতো প্রিপারেশন ইনশাল্লাহ তোমার হয়েছে কিনা সেই জিনিসের যাচাই করতে পারবা। ঠিক আছে, সো ডেফিনেটলি তোমাদের সাথে দেখা হচ্ছে কোর্সের ক্লাসে। আর ভাইয়ের জন্য সবাই অবশ্যই দোয়া করবা। আসসালামু আলাইকুম।